ওকে, তো আমাদের প্রথমে আলোচনার বিষয়টা হচ্ছে কি বলতো, যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে আমাদের আসলে কি কি জানতে হবে, চলো আমরা একটু জেনে যাই। আর কোনো কথাবার্তা বলবো না, এখন হচ্ছে মনোযোগ দিয়ে তোমাকে এখানে বুঝতে হবে। তো মনোযোগ দিয়ে আমরা চলে আসি, মনোযোগ দিতে হবে, মনোযোগ ছাড়া কোনো কথাবার্তা নাই। ওকে, তো প্রথমেই যে আসলে আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি, ম্যাট্রিক্সের মাত্রা কি, ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কোন কোন প্রকারভেদগুলোকে বেশি গুরুত্ব দিব। তো এখানে কিভাবে আছে সেটা আমি বলতেছি না, আমি মেন কথা হচ্ছে যে সমীকরণগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। আমি যদি তোমাকে নর্মালি বলি যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল যে d1, এভাবে তোমাকে আমি কয়টা সমীকরণ দিয়েছি বলতো? 3টা সমীকরণ দিয়েছি। তো এই 3টা সমীকরণের মধ্যে দেখো যে এই যে a1 a2 a3 এগুলোকে আমরা কি বলি বলতো? সহগ বলে থাকি। x যদি চলক হয়ে থাকে তাহলে এগুলো কি সহগ। তো একই রকমভাবে b1 b2 b3 c1 c2 c3 এদের নাম কি? এরা হলো সহগ। তাহলে মনে রাখবা যে এই সহগগুলোকে দিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করতে পারি। হ্যাঁ, এটার কোনো ব্যাখ্যা নাই। মেন কথা হচ্ছে সমীকরণগুলোকে আমি ইচ্ছা করলে একটা কি বলতো প্যাটার্ন আকারে নিয়ে আসতে পারি। এই সমীকরণগুলোর মধ্যে যে সহগগুলো আছে দেখো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এদেরকে আমি একটা প্যাটার্নে নিয়ে আসলাম, এটার কোনো ব্যাখ্যা নাই। একই রকমভাবে আমি যদি বলি যে এই যে চলকগুলো আছে এক্স, তারপরে এই যে ওয়াই, তারপরে এই যে জেড, এই এক্স ওয়াই জেড দিয়ে আমি নতুন একটা প্যাটার্ন তৈরি করে নিলাম। এরপরে আমার যে ধ্রুবকগুলো আছে দেখো d1 d2 d3 এদেরকে নিয়ে আমি কি বলতো আরেকটা প্যাটার্ন তৈরি করলাম। তাহলে আমার এখানে 3টা সমীকরণকে আমি নতুন তোমার কয়েকটা প্যাটার্নে কিন্তু আমি নিয়ে আসতে পারছি, যার কোনো তুমি ব্যাখ্যা পাবা না। হ্যাঁ, তো এই সমীকরণগুলোকে আমি ইচ্ছা করলে কি বলতো এরকম নতুন প্যাটার্নে নিয়ে আসতে পারি, যাদেরকে আমি কি বলছি বলতো ম্যাট্রিক্স বলতেছে। আর ম্যাট্রিক্সকে তুমি ইচ্ছা করলে কি কি আকারে প্রকাশ করতে পারো? ম্যাট্রিক্সকে আমি কি বলতো থার্ড ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারি। ম্যাট্রিক্সকে আমি কি বলতো তোমার এইভাবে ফার্স্ট ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারি। আবার ম্যাট্রিক্সকে আমি কিন্তু এভাবে ডাবল যে আকারটা আছে ডাবল আকার দিয়ে কিন্তু কি বলতো প্রকাশ করতে পারি। তার মানে আমি ইচ্ছা করলে ম্যাট্রিক্সকে কিন্তু এইটার মধ্যে যে কোনো আকারে কি বলতো প্রকাশ করতে পারি। ওকে, তো এইটার মধ্যে একটু লক্ষ্য করে সারি আর কলাম আসতেছে। তো এই বরাবর সারি কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, তাই না? যে নর্মালি যদি আমরা মেয়েদের শাড়ি চিন্তা করি, যে ভাই মেয়েদের শাড়ি কীরকম, ভাই মেয়েদের শাড়ি কিন্তু নর্মাল মনে রাখবো যে এরকমই কিন্তু হয়ে থাকে, তাই না? এই যে এরকম। তো মেয়েদের শাড়ি যদি এরকম হয়ে থাকে তাহলে মনে রাখবা যে শাড়ি আসলে এই বরাবরই হয়ে থাকে। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা শাড়ি। হ্যাঁ, এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি। আর কলাম হচ্ছে ঠিক তুমি ছেলেদের লুঙ্গি বা একটা পিলারের কথা চিন্তা করতে পারো, যে একটা খাম্বার কথা চিন্তা করতে পারো। একটা পিলার বা ছেলেদের লুঙ্গি কীরকম হয়ে থাকে? বা এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে খোলামেলা। তার মানে এটাকে আমরা কি বলি বলতো? কলাম বলে থাকি। তার মানে শাড়ি হচ্ছে আমার এগুলা, আর কলাম হচ্ছে আমার কি বলতো উপর বরাবর খাম্বা যেগুলো, সেটা হচ্ছে আমার কি বলতো কলাম। তার মানে শাড়ি আর কলাম আমরা কিন্তু চিনে গেলাম যে একটা ম্যাট্রিক্সে শাড়ি কোনগুলা কলাম কোনগুলা। একই রকমভাবে আমাদের এই সারি আর কলামের মধ্যে কিন্তু অনেকগুলো দেখো যে a1 a2 a3 আছে। এদের নাম কি? এদেরকে আমরা বলে থাকি ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট, যে কোনো কথা বলে থাকতে পারি। তারপরে আমি যদি বলি যে তোমাকে যে এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা বা এই টুকের মধ্যে তোমার এখানে কয়টা ভুক্তি আছে, তখন তুমি বলো ভাই এখানে ভুক্তির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা ভুক্তি আছে। তার মানে আমার এখানে টোটাল আছে 9টা ভুক্তি। আমি যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা ভুক্তি আছে, তুমি বলো ভাই 3টা ভুক্তি আছে। কেমনে? এই যে 1 2 3। তার মানে ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট হচ্ছে জাস্ট হলো তোমার এই ছোটবেলা আমরা সেট পড়ছিলাম না, যে এই যে সেটের ভেতরে 1 2 3, ব্যাপারটা এরকমই আর কি, যেখানে 3টা উপাদান আছে। তো আমরা এখানে বলবো যেখানে 9টা ভুক্তি বা 9টা উপাদান আছে। হ্যাঁ, তা আমরা প্রত্যেকে কিন্তু কি চিনে গেলাম বলতো? যে ভুক্তি বা এগুলো আমরা চিনে গেলাম। ওকে, তো এরপরে আমরা কি শিখবো একটু দেখি। ওকে, তার মানে দেখো এখানে 3টা সারি, এখানে 3টা কলাম। তো এখানে আবার অনেকে ভুল করে, এখানে সারি কয়টা? এখানে সারি 3টা, কলাম কয়টা আছে বলতো? একটা আছে। ওকে, তো এখানে ছোট্ট একটা আমি কথা বলে নিই যে আমাদের এই সারি আর কলাম দিয়ে আমরা নতুন একটা টার্ম শিখবো, যার নাম হচ্ছে কি বলতো অর্ডার, ক্রম বা কি বলতো মাত্রা। যার নাম কি বলতো? আমি দেখি পোলা পাইনে কোনো উল্টাপাল্টা কমেন্ট আছে নাকি, এক্সাম লিঙ্ক গ্রুপে পাবা। হ্যাঁ, এইসব নিয়ে আর কোনো কথাবার্তা নেই। অর্ডার, ক্রম বা মাত্রা আমরা নতুন একটা এখানে টার্ম শিখবো। তো কখনো অনেক সময় বলা হয় যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয় যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বা এই ম্যাট্রিক্সের অর্ডার কত, তখন আগে বলছে এটা আবার কি? অর্ডার বা মাত্রা বলতে আমরা বুঝবো হচ্ছে কি বলতো যে ওই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে আর ওই ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে। আমি তোমাকে নর্মালি বলি যে এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, যে 1 2 3 4 5 7, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। তা বললাম যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত,
তখন তুমি দেখবা তার সারি কয়টা আছে, কলাম কয়টা আছে। সারি বাই কলাম হচ্ছে তার মাত্রা। তাহলে আমি বললাম যে এটার সারি আছে হচ্ছে আমার একটা দুইটা, সারি দুইটা, তখন আমি বলবো যে এটার মাত্রা হচ্ছে 2, একটা আজীবনের জন্য একটা বাই দিব, 2 বাই মানে এখানে কিন্তু গুণ চিহ্ন, মুখ দিয়ে বলবো বাই, লিখবো হচ্ছে গুণ 2 বাই, আর কলাম আছে কয়টা, 3টা, 2 বাই হচ্ছে 3। তাহলে আমি বলবো যে এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার হচ্ছে কি 2/3। তার মানে মাত্রা বা ম্যাট্রিক্স বলতে আমরা বুঝে নিব হচ্ছে কি বলতো সারি বাই হচ্ছে কি বলতো কলাম। এখানে দেখো লেখা আছে যে সারি বাই হচ্ছে কি বলতো কলাম। হ্যাঁ দেখো এইটার ক্ষেত্রে দেখো যেখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে কটা বলতো 3টা, তার মানে আগে সারি পরে কলাম। অনেকে ভুলে যায় যে ভাই আগে কলাম নাকি আগে সারি, আমি যে পরীক্ষার সময় প্যাচ খাওয়া গেছি। ভাই মনে রাখবা যে সবসময় যেন হচ্ছে যে এখানে লিখে রাখছি যে আগে সারি তারপর কলাম, তার মানে হচ্ছে লেডিস ফার্স্ট। আচ্ছা আমরা বলে থাকি না একটা কথাবার্তা যে মেয়েরাই সবসময় আগে যায় বা লেডিস ফার্স্ট, এই কথা লেখা থাকে। তো মনে রাখবা এই অর্ডার বা এই ক্রম বা এই মাত্রার ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে লেডিস ফার্স্ট, তার মানে হচ্ছে আগে সারি পরে হচ্ছে কি বলতো কলাম, আর উচ্চারণ করবো কি বলতো সারি বাই কলাম দিয়ে। সো আমার মনে হয় যে তোমরা অবশ্যই একটা ম্যাট্রিক্সের সারি, একটা ম্যাট্রিক্সের কলাম, ওই সারি কলামের মধ্যে যে ভুক্তি থাকে সেগুলো চিনে গেলা। এবং নতুন একটা টার্ম সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের অর্ডার ক্রম বা মাত্রা বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা জেনে গেলাম। তো এগুলো একদম আমাদের নর্মাল দিকে, এগুলা থেকে যে পরীক্ষাতে কখনো পরীক্ষায় প্রশ্ন আসবে এটা চিন্তা করে একদম টোটালি ভুল। তবে আমাদের বেসিকটা একটু স্ট্রং থাকলে এখান থেকে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে অন্যান্য ভার্সিটি কিন্তু এক্সামে প্রশ্ন আসা অনেক বেশি তোমার সুযোগ থাকে আর কি। ওকে, তো এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। তো এখানে আমি একটা কথা বলে নিই যে আমরা এখন শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। হ্যাঁ, তো আগে বলেছি এখানে সবগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখলে তোমার কোনো লাভই নেই, কারণ ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তবে কোনগুলো থেকে আসে আমাকে সেটা জানতে হবে। যেমন আমি প্রথমে তোমাকে যে বলি সারি ম্যাট্রিক্স, আমি এটা বলবো না সারি ম্যাট্রিক্স কি বোঝায়, কারণ সারি ম্যাট্রিক্স পরীক্ষাতে কখনো আসে না। সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। বর্গ মানে কি আমরা জিনিসটা বুঝতে পারছি, বর্গ মানে কি যা 4টা বাহুই সমান থাকে। তার মানে এখানে কি বলবো, এখানে বলবো হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তার মানে সারি যদি 2টা থাকে কলামও 2 থাকবে, সারি 3টে থাকলে কলামও 3টে থাকবে। এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স হিসেবে তোমাকে বুঝালাম যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি থাকবে, সমান থাকবে। হ্যাঁ, এই যে বর্গ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স থেকে একটু ইম্পর্টেন্ট আছে, আমি কর্ণ ম্যাট্রিক্স থেকে তোমাকে বুঝাবো। প্রথম কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই এটাকে বর্গ হইতে হবে, এটা প্রথম শর্ত, যে কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বারটা এখানে বলা হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ। প্রধান বা মুখ্য কর্ণ হচ্ছে যেইটা, হ্যাঁ আমি যেভাবে চিন্তা করি, হ্যাঁ এটাকে আমি বলবো হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ, যে এই বরাবরটাকে, হ্যাঁ এটা আমার প্রধান বা মুখ্য কর্ণ। প্রধান বা মুখ্য কর্ণের ভুক্তি বাদে বাকি সব 0 হবে। তার মানে কি, যে প্রধান যে কর্ণটা আছে এই কর্ণটা কখনো 0 হবে না, কিন্তু বাকি যে ভুক্তিগুলো থাকবে এগুলো আজীবন 0 হবে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল আমি পাশে দিয়ে দিয়েছি, দেখো যে এই যে এটা হলো তার মুখ্য কর্ণ। দেখো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কিন্তু 0 হয় নাই, বাট বাকি সব উপাদানগুলো কি হয়ে গেছে বলতো 0 হয়ে গেছে। তাহলে এ ধরনের ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বোঝাবে, প্রধান কর্ণটা কখনো 0 হবে না, বাকিগুলো 0 হবে। তাহলে প্রধান কর্ণে কি হবে, এবিসি। ভাই এবিসি এর মান কি, এই যে ভাই এবিসি মানে হচ্ছে রিয়েল নাম্বার মানে কি বাস্তব সংখ্যা। সো আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার 1 2 3, আর বাকিগুলো কি 0 0 0 0 0 0, ঠিক আছে। এটাকে আমি কি ধরনের ম্যাট্রিক্স বলবো বলতো, আমি এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। আর মনে হবে কর্ণ ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে, মানে 1 তারপর 3 তারপর 5, মানে কখনো একই হবে না। এটা হলো আমার কি বলতো কর্ণ ম্যাট্রিক্স। এবার আমি চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী স্লাইডের মধ্যে কি বলা আছে দেখি, যে স্কেলার ম্যাট্রিক্স। কর্ণের পরে আসবে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কি বলছে একটু দেখি, যে প্রথম শর্ত হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হতে হলে তাকে বর্গ হতে হবে। তার মানে তাদের জন্মসূত্র হচ্ছে বর্গ না হলে এগুলা কখনো কি বলতো স্কেলারও হবে না, আবার তোমার কর্ণ হবে না। ওকে, তাহলে মানে বর্গ হতে হবে। প্রধান অথবা মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই হবে। তার মানে কি, যে এর আগে বলছিলাম যে প্রধান কর্ণগুলো 0 হবে না, তার মানে এবিসি, তখন বলছে এই এবিসি এর মান ভিন্ন ভিন্ন হবে। বাট এখন বলছি যে প্রধান বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই থাকবে, যেমন A = B = C। বাট এর আগে কিন্তু বলছিলাম যে এ বি সি ভিন্ন ভিন্ন হবে।
সো এই যে একটা এক্সাম্পল থাকে, এখানে বলা হয়েছে যে এ এ এ আর বাকি সবগুলো কি বলতো 0 0 0। তো আমি যদি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই তখন আমি কি করতে পারি বলতো, এই যে এর জায়গায় আমি তোমাকে যদি বলি 3, তাহলে এটাও বলতে হবে 3, আবার এটা বলতে হবে কি বলতো 3। তার মানে এই ধরনের ম্যাট্রিক্স আমি বলবো কি বলতো স্কেলার ম্যাট্রিক্স বলে থাকবো। এবার চলে আসে হচ্ছে আমি অভেদক ম্যাট্রিক্স, খুবই খুবই ইম্পর্টেন্ট। অভেদকের ইংলিশ নামটা আরও বেশি ইম্পর্টেন্ট, যে অভেদকের ইংলিশ নামটা হচ্ছে কি বলতো আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। একই কথা যে অভেদক ম্যাট্রিক্স হতে হলে তাকে বর্গ হতে হবে, প্রধান অথবা মুখ্য কর্ণের ভুক্তির মান 1 হবে, একদম ফিক্সড করা। এর আগে আমি বলছি যে প্রধান মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই থাকবে, কিন্তু ওই একইটা কত 2 নাকি 3 নাকি 4 নাকি 5 আমি কিন্তু স্পষ্ট করে বলি নাই। বাট এই অভেদক ম্যাট্রিক্সকে আমি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমার মুখ্য কর্ণের ভুক্তির মানগুলো অলওয়েজ 1ই হবে, 1 ছাড়া কিছু হইতে পারবে না। তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কি বলতো 1। তার মানে দেখো এ বি সি এর মান হচ্ছে 1 আর বাকিগুলো সব কি বলতো 0 0 0। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারবে I3 কেন দিচ্ছে, আপনারা বলে আইডেন্টিটি দিয়ে প্রকাশ করা হয়। এই মনে রাখবা যে আই মানে ঠিক আছে, আই মানে আইডেন্টিটি, বাট I3 মানে বোঝায় যে এটার 3টা সারি 3টা কলাম। আর যদি কখনো আমি তোমাকে I2 বলতাম তখন তোমাকে বুঝে নিতে হবে যে এরকম কোন একটা ম্যাট্রিক্স 1 0 0 1, দেখো এখানে 2টা সারি 2টা কলাম। তার মানে I2 মানে 2/2 আকারের একটা অভেদক ম্যাট্রিক্স, আর I3 মানে 3/3 আকারের একটা অভেদক ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স নিজ দায়িত্বে দেখে নিবা। এরপর আমি চলে আসি হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, খুবই খুবই ইম্পর্টেন্ট বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে এ তারপর হচ্ছে টি অথবা এ ট্রান্সপোজ আমরা এভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এভাবে প্রকাশ করতে পারি, অথবা এ প্রাইম, অথবা হচ্ছে আমরা কি বলতো এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি, এই যে এ প্রাইম, এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি প্রকাশ করতে পারি। তাহলে ভাই এই আপনার বিম্ব বা ট্রান্সপোজ বলতে আপনি কি বোঝাচ্ছেন? সহজ কথা, সারিকে কলাম বানানো অথবা কলামকে সারি বানানো, যে কোনো একটা কাজ করতে হবে। অনেকে আবার বোকার মধ্যে দুটা কাজ করবে, সারিকে কলাম বানায় আবার কলামকে সারি বানায় দেয়, তখন তুমি আগেরটাই পেয়ে গেলা। মনে রাখতে হবে যে কোনো একটা কাজ, হয় সারিকে কলাম বানাবো আর না হয় কলামকে সারি বানাবো। তো আমি এখানে এটা কথা স্পষ্টভাবে লিখছি যে হয় সারিকে কলাম বানানো অথবা কি কলামকে সারি বানানো, যে কোনো একটা কাজ করতে হবে। তাহলে আমি যদি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই তাই তুমি জিনিসটা আর কি ক্লিয়ার হবা। তো আমি এখানে এটা ফিনিশিং করে দেবো, পরবর্তী স্লাইডে নিয়ে যাবো। পরবর্তী স্লাইড আসলে ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা রাখছি। ওকে, তো ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে এ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 3 4 5। তাহলে আমি বললাম যে এটার এ ট্রান্সপোজ কি হবে, তোমাকে বলতে হবে ভাইয়া এটা আমি হয় সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো। তাহলে এটার এ ট্রান্সপোজ হচ্ছে যে এই কলামকে আমি সারি বানাবো 2 4, এই কলামকে আমি সারি বানাবো 3 5। তাহলে এটাই হচ্ছে তার কি বলতো এ ট্রান্সপোজ। তার মানে আসলে ট্রান্সপোজ করার কোনো ব্যাপারই না। নর্মালি যদি এখন আরেকটা আমি তোমাকে এক্সাম্পল দিই যে এ ইকুয়াল হচ্ছে আমার 2/3 একটা ম্যাট্রিক্সের মাত্রা, তাহলে কখনো যদি বলি এটার এ ট্রান্সপোজ কি হবে, তুমি হাসতে হাসতে বলবা 3/2। কি করলেন ভাইয়া? কলামকে সারি আর সারিকে কলাম বানাই দিচ্ছি এখানে। তার মানে আমি আশা রাখতে পারি যে তোমার কাছে এখন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো ব্যাপারই মনে হবে না। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি হচ্ছে বাকি প্রকারভেদগুলোর কাছে। এরপর আমরা আসলে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট তা না, বা তাও জেনে রাখা ভালো যে প্রতিসম ম্যাট্রিক্স একটা শর্ত আছে, এটা একটা শর্ত। এই শর্ত তোমাকে জানতে হবে। শর্ততে কি দেওয়া আছে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি বলতো এ দেওয়া আছে। তার মানে কি ট্রান্সপোজকে একটু আগে শিখছি না যে সারিকে কলাম বানানো অথবা কলামকে সারি বানানো। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরেও ঘুরে ফিরে যদি আমি আগের ম্যাট্রিক্সটাই পেয়ে যাই তাহলে তাকে বলা হবে কি বলতো প্রতিসম ম্যাট্রিক্স। নর্মালি তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তো এখন এই ম্যাট্রিক্সটা আসলে তোমার প্রতিসম কিনা আমি চেক করব কিভাবে? চেক করার তো একটা উপায় লাগবে। উপায়টা হচ্ছে এটাকে আমি ট্রান্সপোজ করে দিব, এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি ভাই? সারিকে কলাম অথবা কলামকে সারি বানানো। তাহলে দেখো এখানে এই যে 1 2 5, এই 1 2 5কে আমি এখানে কি করছি বলতো, দেখো সারি বানাই দিছি। তার মানে এই কলামকে আমি এখানে সারি বানাইছি। 2 3 7, দেখো 2 3 7 সারিকে কলামকে সারি বানাইছি। আমার এখানে 5 7 4, এটাকে আমি কি বানাইছি বলতো সারি বানাইছি। দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ। তার মানে
আমি কিন্তু এই পুরো জায়গাটাতে কলামকে সারি বানাইছি, বানানোর পরে আমি দেখলাম যে এটা কি হইলো, যে এটা তারপর এটার মতো হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে ট্রান্সপোজ করার পরেও আমি যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা দেখতে পুরোপুরি এ ম্যাট্রিক্সের মতোই। সো এ ইকুয়াল টু কি বলতো, এ ট্রান্সপোজ। হ্যাঁ, বি প্রতিসম খুবই 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 ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি এটা থেকে একবার একটা প্রশ্ন দিয়ে দিয়েছিল, এরপর থেকে বিভিন্ন ভার্সিটি মাথা নাড়া দিয়ে বসেছে যে আমাদেরকে এখন এই টাইপ থেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা কি, প্রতিসম আরেকটা নাম আমার মনে রাখবো হলো বক্র প্রতিসম। কি প্রতিসম? বক্র প্রতিসম। বি প্রতিসম আরেক নাম কি? বক্র প্রতিসম। এই বক্র প্রতিসম একটা শর্ত আছে, যে শর্তটা মনে রাখলে পৃথিবীতে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। কি শর্ত? একটা শর্ত আছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। এর আগে বললাম যে প্লাস এ, এবার কি বলতো মাইনাস। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সে ভুক্তিগুলো হবে শূন্য সবসময়ের জন্য। অর্থাৎ বক্র প্রতিসম চেনার উপায় হচ্ছে ওর যে মুখ্য কর্ণে, এই মুখ্য কর্ণে আজীবন 0 থাকবে। সহজ কথা হলো এখানে। ওকে, তো আমাকে এখানে একটা তারা বলেছে যে এই যে এ হচ্ছে একটা কি বলতো ম্যাট্রিক্স, দিয়ে বলছে যে এটা আসলে বক্র প্রতিসম বা বি প্রতিসম কিনা এটা তুমি এখন যাচাই করো। তো আমি আগে দেখবো যে এটা বক্র প্রতিসম তখনই হবে ভাইয়ারা যখন কিনা এর যে মুখ্য কর্ণ সেটা 0 0 হয়ে যায়। তুমি দেখবা যে বইয়ের মধ্যে বা পৃথিবীর যেখানে বক্র বা বি প্রতিসম তুমি এক্সাম্পল দেখবা, সেটা তোমার মুখ্য কর্ণটা 0 0 0 থাকবে। হ্যাঁ, আর বাকি ভুক্তিগুলো আমার জানা নাই কোথায় যে কোনো জায়গায় থাকতে পারে। তো এখানে তুমি একটা কাজ করবা যে এটাকে তুমি যাচাই করবা কিভাবে, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করে দাও। দেখো ট্রান্সপোজ মানে কি, কলামকে সারি বা সারিকে কলাম বানায় দাও, ঘুরে ফিরে তুমি দেখবা যে একটা মাইনাস বেশি আসতেছে। এই মাইনাসটাকে তোমাকে রিকভার করতে হবে মাইনাস কমন নিয়ে। তো মাইনাস কমন নিলে তুমি দেখবা যেটা দেখতে পুরোপুরি এ ম্যাট্রিক্সের মতো। সো এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ চলে আসবে। তো আমার যখন তুমি দেখবা যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ চলে আসছে, তখন তুমি এটা কি করে ফেলা বলো তো, বলো যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার বি প্রতিসম বা বক্র প্রতিসম। ঠিক আছে, এরপর আসি আমরা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মানে কি, যে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্সে একটাই শর্ত, সেটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, আর কোনো কথা নাই। অর্থাৎ আমি যদি দুইটা এ ম্যাট্রিক্স, অর্থাৎ আমি এমন একটা এ ম্যাট্রিক্স চিন্তা করব যাকে আমি এ ইন্টু এ করার পর ঘুরে ফিরে আবার এ ম্যাট্রিক্স চলে আসবে। সো এখনো গুণের মধ্যে যায়নি, সো আমি এটা দেখাচ্ছি না, খালি বললাম যে এ হচ্ছে আমার একটা কি বলতো ম্যাট্রিক্স, দিস 1 0 0 1। এগুলো যদি আমি দুইবার গুণ করি এ ক্রস এ বা এ ইন্টু এ, গুণ করার পরে আমি দেখবো যে ঘুরে ফিরে আমি কি বলতো এই এ ম্যাট্রিক্সটাই পেয়ে গেছে। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়ে থাকে তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা থাকে। সম মানে হচ্ছে একই, তো দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ, তার মানে একই রকম। হ্যাঁ, এটাকে আমরা বলবো কি বলতো সমঘাতী ম্যাট্রিক্স। তো ফাঁকা রেখেছিলাম। ওকে, এবার চলে আসি হচ্ছে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী, অভেদ মানে কি আইডেন্টিটি। সো মনে রাখবা এখানে যে এ স্কোয়ার ইকুয়াল টু, এর আগে এ বলছিলাম মানে সমঘাতী, আর এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই বলি তাহলে সেটা কি বলবো, কি বলতো অভেদঘাতী। ঠিক আছে, তার মানে খুব ইম্পর্টেন্ট জিনিস যে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে সমঘাতী, আর এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে কি বলতো অভেদঘাতী। ওকে, তার মানে তুমি এখানে এ একটা ম্যাট্রিক্স নেবা, এ ইন্টু এ করবা, দেখো আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া গেলে তাই কি বলবো বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স বলবা। আর ম্যাট্রিক্সের গুণটা পরবর্তীতে আসতেছে। ওকে, এবার আসি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। সহজ কথা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স মানেই হচ্ছে এখানে জটিল সংখ্যার আই চলে আসবে। হ্যাঁ, আর মনে রাখবে যে অনুবন্ধী জিনিসটা কি, কিছুই না ভাইয়া, আমি তোমাকে বললাম ভাইয়া 2 প্লাস আই, এইটার অনুবন্ধী কি। তো এটার অনুবন্ধী আমি যদি বলি যে নর্মালি যদি তোমাকে আমি বলি যে এ হচ্ছে 2 প্লাস আই, হ্যাঁ, তাহলে এর উপর যদি আমরা বার দেই তাহলে সেটাকে বলা হয় অনুবন্ধী। এর উপরে বার দেওয়া মানে কি অনুবন্ধী। অনুবন্ধী মানে হচ্ছে আয়ের আগের চিহ্ন আজীবন পরিবর্তন হবে। কি বললাম, কোনো সংখ্যা না, আয়ের আগের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা তোমার কি হচ্ছে বলতো, এটার অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস আই, তার মানে আয়ের আগের চিহ্ন তোমাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটা তার অনুবন্ধী। নর্মালি যদি তোমাকে আমি বলি যে বি হচ্ছে তোমার আই প্লাস হচ্ছে 3, তাহলে বি এর উপর বার দেওয়া মানে কি তার অনুবন্ধী। তো অনেকে শেখা যায় যে মাঝখানে যে চিহ্নটা দেখা পাচ্ছ না, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই সেটা অনুবন্ধী। টোটালি ভুল। কথা হচ্ছে আয়ের আগের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে আয়ের আগে আছে প্লাস, তাহলে বলবো মাইনাস আই প্লাস 3, এটার অনুবন্ধী হচ্ছে এটা। ওকে, তো এখানে এটাই বলা হয়েছে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে এ বার মানে হচ্ছে কি, দেখো যে প্লাস আই ছিল মাইনাস আই হয়েছে, তারপরে মাইনাস আই ছিল প্লাস আই হয়েছে, তারপর তোমার আই ছিল এই যে মাইনাস আই হয়েছে।
তাহলে এটা তার কি বলতো তার অনুবন্ধী ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো তোমাদের যদি ইচ্ছা হয় এই যে হারমেশিয়ান আর বি হারমেশিয়ান এগুলো তুমি দেখতে পারো, বাট হারমেশিয়ান আর বি হারমেশিয়ান পরীক্ষাতে আসে না বললেই চলে। বা তাও আমি তোমাকে হালকা একটু বলে দিচ্ছি যে হারমেশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে যে তোমার এ বার তারপর হচ্ছে ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছিল এ, এগুলা কোনো আসে না, তো দরকার নেই। তো আমি তোমাকে হালকা একটু বলে দিচ্ছি এর উপরে বার মানে কি করতে হবে, তাকে অনুবন্ধী করতে হবে। তার মানে আগে হচ্ছে অনুবন্ধী, তারপর হচ্ছে ট্রান্সপোজ করতে হবে, করার পর ঘুরে ফিরে যদি এ পাওয়া যায় তাহলে তার নাম হচ্ছে হারমেশিয়ান। লাইনটা আরেকবার বলতেছি, হারমেশিয়ানের শর্ত কি, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে প্রথমে করতে হবে বার, বার মানে কি বললাম একটু আগে অনুবন্ধী, তাহলে প্রথমে তার অনুবন্ধী বের করতে হবে, অনুবন্ধী বের করার পর তাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, ঘুরে ফিরে যদি এ পাওয়া যায় তাহলে তার নাম হচ্ছে হারমেশিয়ান। তো এখানে দেখো যে এ একটা তোমাকে ম্যাট্রিক্স দেওয়া আছে 7 5 + 2y 5 - 2y 5 দেওয়া আছে। তো আমি এটা হারমেশিয়ান কিনা এটা আমি চেক করবো কিভাবে, ভাইয়া উপায় হচ্ছে একটাই, যে আগে তাকে বার করতে হবে পরে তাকে ট্রান্সপোজ করতে হবে। তাই দেখো আমি তাকে প্রথমে বার করলাম, এই যে বার, বার মানে কি তার অনুবন্ধী বের করলাম, 7 7 ঠিক থাকবে, 5 + 2y মানে কি 5 - 2y 5 - 2y 5 + 2y 5 5 থাকলো। তারপর আমার বার করা কমপ্লিট। এরপর আমাকে কী করতে হবে, তাকে ট্রান্সপোজ করতে হবে। কেন, কারণ যে তারপর ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম অথবা কলামকে সারি। দেখো ট্রান্সপোজ করার পরে আমি দেখলাম যে এই যে ম্যাট্রিক্সটা এটা ঘুরে ফিরে হচ্ছে এ ম্যাট্রিক্সের মতোই, তাহলে তার নাম কি বলতো, হারমেশিয়ান। তাহলে হারমেশিয়ান মানে হচ্ছে এ বার তারপর হচ্ছে ট্রান্সপোজ। আর যদি কোনো বি হারমেশিয়ান বলা হয়, বি হারমেশিয়ান মানে হচ্ছে একটা মাইনাস হয়ে আসবে, আর কিচ্ছু না। এই বি হারমেশিয়ানটা তোমাদের নির্ধারিত দেখিয়ে নিতে হবে। তার মানে হারমেশিয়ান হচ্ছে নর্মালি, আর বি হারমেশিয়ান মানে হচ্ছে কি বলতো, একটা খালি মাইনাস চলে আসবে। তো প্রকারভেদগুলো, আর আমি আবার বলছি প্রকারভেদগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো বেশি জোর দিচ্ছি, কারণ প্রকারভেদ কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আমরা যতটুকু প্রকারভেদ শিখলাম বা যা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত, তারপর ভিত্তি করে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কি কি ধরনের প্রশ্ন এসেছিল চলো সেগুলো আমরা দেখে ফেলি। মনোযোগ দিতে হবে, হ্যাঁ। দেখো বেসিক বুঝলে তোমার কাছে কত, বেসিক বলতে আমি কিন্তু একদম তোমাকে খুঁটিনাটি বেসিক বুঝাইনি ভাইয়া, মানে তোমার যে যে টপিকসগুলো দরকার আমি কিন্তু তোমাকে সেগুলোই পড়াইছি। সো এটা আবারও বলবো যে এখন কিন্তু তোমার ওই লাইন বাই লাইন বইয়ের পড়ার কোনো প্রয়োজন নেই বা পড়ার কোনো সময়ও নেই। সহজ কথা, যদি এতদিন পড়াশোনা না করে ম্যাথ কোনো সমস্যা নেই, আমি তোমাকে ঠিক যেভাবে পড়াই তুমি ওইভাবে পড়ো। আর যদি বেশি পণ্ডিত হয়ে থাকো তাহলে আমার ক্লাসগুলো করে আসলে কোনো লাভ হবে না, কারণ আমি দেখছি যত বেশি পণ্ডিত স্টুডেন্ট হয়ে থাকে তারা আমাদের ক্লাস পছন্দ করে না এবং তারা কথা চান্সও পায় না, একদম এটা সত্যি কথা। তো এই জন্য যে কাজটা করতে হবে, পণ্ডিত হলেও তুমি আমার থেকে বেশি পণ্ডিত না, পণ্ডিত হলেও তুমি একজন শিক্ষকের থেকে কোনো বেশি পণ্ডিত হতে পারো না, কারণ সে অনেক দিন ধরে অ্যাডমিশন লাইনে অনেক স্টুডেন্টকে পড়িয়েছে, সেই সম্পর্কে তার ধারণা আছে। তুমি হয়তো বা কোনো একটা টপিক খুব ভালো জানো, তখন ভাবছো যে আচ্ছা আমি পণ্ডিত, তো এটা দিন কখনো হওয়া যাবে না। হ্যাঁ, তো তুমি পণ্ডিত না, তুমি কখনো পণ্ডিত হতে পারো না। তো এই জন্য আমরা তোমাকে ঠিক যেভাবে পড়াবো তুমি ঠিক সেই গাইডলাইনটাই মেনে চলবা, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবা। খালি মনে রাখবে যে পরীক্ষার সময় সবাই পড়াশোনা করে যাবে, কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন বা কিভাবে কি করলে ভালো হয় সেটা কিন্তু সবার ঘাটতি থাকে বলেই ঢাকা ইউনিভার্সিটিতে পাশের সংখ্যা হচ্ছে 11 থেকে 15%। তার মানে তুমি বলতে চাচ্ছ যে ভাই 100 জন পরীক্ষা দিলে বাকি 89 জনে ফেল, 11 জন পাস করে, তাহলে ওই 89 জন কেন ফেল করে? ওই 89 জনের মধ্যে পণ্ডিতের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? আমার ঢাকা ইউনিভার্সিটি 100 জনের মধ্যে আমার পাস করবে এটা, ফেল করবে এটা, এটা হলো পাসের সংখ্যা। একটু বাড়াই দিই, তোমরা আবার হতাশ হয়ে যাবে তখন। পাসের সংখ্যা আমি দিলাম তোমাকে 14, আর ফেলের সংখ্যা হচ্ছে 86। তার মানে 86 জন করবে ফেল, 14 জন করবে হচ্ছে পাস। তাহলে এই 86 জনের মধ্যে যদি পণ্ডিত চিন্তা করি যে বাংলাদেশে এই পণ্ডিত কতজন, এই পণ্ডিতের সংখ্যায় হবে প্রায় হলো 50+। এই পণ্ডিতগুলো চিন্তা করে যে তারা সবই পারে, এই জন্য তারা পরীক্ষাতে চান্স পায় না। তাহলে এই 86 জনের মধ্যে 50 জনের উপর হচ্ছে পণ্ডিত, তো এই জন্য প্রথমে হচ্ছে যে পণ্ডিত হওয়া যাবে না, পণ্ডিত হলে আমাকে এই কাতারে চলে আসতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে বাকি যদি তুমি চিন্তা করো যে বাকিরা কি তাহলে কি পড়াশোনা করে না, হ্যাঁ, বাকি এটার মধ্যে তোমার 15+-এর মতো স্টুডেন্ট থাকবে, 15 জনের মতো স্টুডেন্ট থাকবে যারা কিনা এই টাইপগুলো পারতো, কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা এই টাইপগুলো ভুল করে এসেছে। তো এটার মধ্যে কিন্তু তুমিও পড়ে যেতে পারো যদি তুমি প্র্যাকটিসটা বেশি করে না করো। তার মানে এটা শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি। তার মানে 50 জনের পণ্ডিত হওয়া যাবে না। তারপর তোমার এই যে বাকি 15 জন আছে, এই 15 জনে কিন্তু কি হয়ে থাকে বলতো, এই 15 জন এই টাইপগুলো পারতো, কিন্তু প্র্যাকটিসের হবে তারা কি বলতো এগুলো পরীক্ষাতে ভুল করে এসেছে এবং ভুল করার কারণে তারা ফেল করছে।
আর বাকি তুমি যে পাও, বাকি যে সংখ্যাগুলো পাচ্ছ, এরা হচ্ছে সহজ কথা, এরা পড়াশোনা করে নাই, এরা হচ্ছে পরীক্ষা দিতে গেছে, ডানে বামে দেখে দেখে লেখার চেষ্টা করছে, কিন্তু তারা দেখে দেখে লিখতে পারে নাই। তাহলে এইগুলো আমার টোটাল হিসাব 86 জন। হ্যাঁ, তাই এর মধ্যে আমার পণ্ডিতের সংখ্যা বেশি, এই পণ্ডিত হওয়া আগে যাবে না। আর বাকি যে 14% থাকে, এই 14% হচ্ছে এক পড়াশোনাও করে, নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকে। ঠিক আছে, সো আমাদের টার্গেট থাকবে যে ভাই এখানে 14 জন হোক আর 10 জন হোক বা 9 জন হোক, তার মধ্যে তোমাকে থাকতে হবে। ঠিক আছে, আর তুমি যদি মনে করো ভাই আপনার এই গ্রুপের মধ্যে 2000 আছে, তার মধ্যে যদি আমি 14% চিন্তা করি, তখন তো আমি ভয় পাচ্ছি। ভাই তুমি যদি আমার গ্রুপে 2000 স্টুডেন্ট দেখে যদি ভয় পেয়ে যাও, তাহলে সারা বাংলাদেশ থেকে বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে 1 লাখের উপরে, তখন তুমি কি করবা? তখন তোমার কিন্তু অবশ্যই বেশি ভয় পাওয়া দরকার। এই জন্য ভয় পাওয়া যাবে না, তোমাকে এখন থেকে সেটাকে রিকভার করতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা চলে আসি খুবই সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, পানির মতো অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা একটা বক্র প্রতিসম, মানে বি প্রতিসম, একটু আগে বলছি ম্যাট্রিক্স হলে এ বি সি এর মান নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে বক্র প্রতিসম হওয়ার একটা শর্ত বলেছিলাম যে মুখ্য যে কর্ণটা, সেই মুখ্য কর্ণে আজীবন 0 হবে। এরপরে আরেকটা বলছিলাম যে এ ট্রান্সপোজ ইকুয়াল কি বলতো -a, আর আরেকটা কি বলছিলাম বলতো, মুখ্য কর্ণগুলো 0 0 0 0 হবে। তাহলে তারা বলছে যে বক্র প্রতিসম হলে এ বি সি কত, আরে বাবা এটা তো পানির মতো সহজ, যে 0 0 0। কেন? কারণ আমি বলে দিয়েছিলাম যে মুখ্য কর্ণ হবে কি 0 0 0, একদম অঙ্ক এখানে শেষ। তার মানে অপশন হচ্ছে কি বলতো, বি। তা আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণ। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণ আমাকে এখন কি শিখতে হবে। প্রথম কথা, যে ম্যাট্রিক্সের যোগ যদিও কখনো জীবনও যদি কখনো পরীক্ষাতে আসে, তাহলে তো আমাদের নামে চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, নাম চেঞ্জ করা দরকার নাই, তো অনেক সময় স্যারা সহজ দিয়ে দেয়। বাট এখন পর্যন্ত ম্যাট্রিক্সের যোগ কখনো কোনো জায়গাতে আসে নাই, বা যে কোনো সময় যদি দিয়ে দিবে না তার কোনো সিউরিটি নাই, বাট না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তো ম্যাট্রিক্সের যোগ এটার একটা শর্ত আছে। শর্তটা কি? যে যোগ সাধারণত কয়টার মধ্যে হবে? 2টা বা 3টার মধ্যেই তো হবে না। তো আমরা সবসময় 2টার মধ্যে যদি যোগ চিন্তা করি, যে 2টা ম্যাট্রিক্স, এই 2টা ম্যাট্রিক্সের যোগ হওয়ার শর্তটাই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে প্রথম ম্যাট্রিক্সের যে মাত্রাটা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রাটা যদি সেম হয়, তাহলে আমি যোগ করতে পারবো না, আদারওয়াইজ আমি যোগ করতে পারবো না। তো মাত্রা মানে কি বোঝায়? সারি বাই কলামকে বোঝায়। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে আমি তোমাকে বললাম যে এই উল্টা ভাষা লিখতেছি কেন, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2/3, বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2/3। এখন তোমাকে কইলাম যে ভাই একটা কাজ করো, এ প্লাস বি, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে তুমি এবার যোগ করো। যোগ করে এখন তুমি বলো তার মাত্রা কত। এখন তুমি বলো ভাই যোগ ফলে আমার মাত্রা কত, এটা বের করবো কেমনে? বের করা যাবে, একদম সহজ। মনে রাখবা, এ আর বি ম্যাট্রিক্সের মাত্রা কি একই রকম? হ্যাঁ ভাইয়া, এ ম্যাট্রিক্সের মাত্রা বি ম্যাট্রিক্সের মাত্রা সেম, তার মানে এটা যোগ করা যাবে। যোগ করা গেলে এটা বিয়োগ করাও যাবে। তার মানে যোগ বা বিয়োগ ফলেরও তো একটা কি থাকবে? মাত্রা থাকবে। তাহলে সে মাত্রাটা কি? সে মাত্রাটা হচ্ছে এগুলো হচ্ছে তার মাত্রা। তার মানে আমার উপরে 2 ম্যাট্রিক্সের মাত্রা যা, আমার যোগফল বা বিয়োগফলের মাত্রা কি বলতো? সেম। তার প্রমাণটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে এখানে আরেকটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা তোমার এ প্লাস বি হবে। এখানে আমি একটু ঠিক করে লিখি, এটা হচ্ছে এ, এটা হলো প্লাস, এটা হলো কি বলতো? বি। তার মানে এ আর বি আমি নিচ্ছি। দেখো, এ ম্যাট্রিক্সের মাত্রা দেখো, নট ভুক্তি, ভুক্তি বা উপাদান দেখবা না, মাত্রা হচ্ছে 2/2। দেখো 2 2 2/2, এটা হলো 2/2, তার মানে মাত্রা মিলে গেছে। তার মানে এটারও মাত্রা 2/2, এটারও মাত্রা 2/2। তাহলে এখন তুমি দেখো যে এর যে যোগফলটা করছে আমি, এই যোগফলের মাত্রাও কত? 2/2 না? তার মানে মাত্রাটা হচ্ছে সেম থাকতেছে। আর যোগ কেমনে করে? দেখো 2 আর 3, 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। 3 আর 5 যোগ করলে কত? 8 হয়। 4 আর 6 যোগ করলে কত? 11, এই 10 হয়। 5 আর 7 যোগ করলে কত হয়? 12 হয়। আর এই লাইনটা স্কিপ যাবে, এই লাইনটা হচ্ছে একাডেমিকের জন্য, এই লাইন কোনো তোমরা লিখবা না। হ্যাঁ, এই লাইনটা লেখা যাবে না, এই লাইন লেখা যাবে না, একবার ডিরেক্ট যোগ করে দেখা দিতে হবে, শেষ অঙ্ক। তার মানে আমরা শিখলাম যে ম্যাট্রিক্সের যোগের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। ওকে, এবার আসি ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগও সেম কথা, যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল কি দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে আমরা ম্যাট্রিক্সে কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। ওকে, তাহলে যোগ আর বিয়োগ আসলে একদম পানির মতো, এটা আসলে নর্মালি শেখার মতো কিছু না। ওকে, এবার চলে আসলে ম্যাট্রিক্সের গুণ। মনে রাখবা, এই ম্যাট্রিক্সের গুণ হচ্ছে তোমার লাইফের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো। আবার বলতেছি, ম্যাট্রিক্সের গুণ তোমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গুণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গুণ হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তো ম্যাট্রিক্সে গুণের ক্ষেত্রে একটা শর্ত থাকে, যে শর্তটা সবসময় ঢাকা ইউনিভার্সিটি ফলো করেই চলে, তারা শর্তটাকে মেনটেন করে দিয়ে দেয়। বাট মনে রাখতে হবে যে তাও যদি সারা ঘন আবার শর্তটা মেনটেন না করে তখন আমরা ধরে ফেলবো। তো শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করবো, তো প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখবো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দেখবো। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি একই থাকে তাহলে তাকে আমরা বলবো কি বলতো, তার এই দুটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা কী করা সম্ভব, গুণ করা সম্ভব। তুমি একটু লক্ষ্য করো যে প্রথম যে একটা ম্যাট্রিক্স বললাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। তাহলে এখন আমি বললাম আচ্ছা বলো তো এটা কি এ ইন্টু বি অর্থাৎ এ আর বি কি গুণ করা যায়? তখন তুমি চিন্তা করে বলবো যাচ্ছে আসলে যায় কিনা একটু দেখি তো ভাইয়া, যে শর্ত তো শিখেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই হইতে হবে। তারপরে প্রথম ম্যাট্রিক্সের কলাম তো হচ্ছে এইটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তো হচ্ছে এইটা, তার মানে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তো মিলে গেছে, তার মানে বুঝি গুণ করা যাবে। গুণ করা যাবে। তাহলে এই যে গুণ করা যাবে, তাহলে এটার যে গুণফলটা, সেই গুণফলে কি একটা মাত্রা আসছে না? হ্যাঁ ভাই আছে। তাহলে এই 3 আর 3 মিলে গেছে, বাদ দিয়ে দাও, তাহলে অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে তার কি বলতো মাত্রা। তার মানে আমার গুণফলের মাত্রা হচ্ছে কি বলতো 2/2। ওকে, এখন আমরা আসলে গুণ করব কিভাবে? গুণ করব হচ্ছে আমরা কোদাল পদ্ধতিতে। কোদাল পদ্ধতি জিনিসটা আবার কি সেটা আমরা এখন একটু দেখি। সাইজে তো ছোট হয়ে গেল কেমন? তো একটা কোদাল দেখো, এটা একটা কোদাল। হ্যাঁ, একটা কোদালে কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তার হ্যান্ডেল টাইপের আর একটা কি বলতো লোহার অংশ। তো এই হ্যান্ডেল টাইপটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো সারি। দেখো এটা হ্যান্ডেল টাইপের সারি বললাম, আর এই লোহার যে অংশটা থাকে সেই লোহার অংশটাকে আমি বললাম কি বলতো কলাম বললাম। তার মানে সারি আর কলাম দিয়ে আমরা কিন্তু একটা কোদালকে চিন্তা করতে পারি। হ্যাঁ, তবে এইটা কেন আপনি হঠাৎ করে শিখালেন? কারণ হচ্ছে আমরা যখন দুইটা ম্যাট্রিক্সের যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করে থাকি, সেই ভুলটা আর এই কোদাল পদ্ধতি করলে ভুল হবে না। সেখানে মনে রাখতে হবে তোমাকে যে কোদাল পদ্ধতি তুমি যদি ইউজ করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কমে যাবে। ওকে, এটা মানে হচ্ছে তোমাকে সারি বরাবর যেতে হবে, কলাম বরাবর নামতে হবে, তাহলে তোমার ম্যাট্রিক্সের গুণটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কীভাবে চলো সেটা একটা আমরা দেখে আসি। ফাঁকা জায়গা লাগবে, ফাঁকা জায়গা নাই এখানে। এই যে ফাঁকা জায়গা পাইছি একটা। হ্যাঁ, ওকে, আমি তোমাকে নর্মালি এখন একটা গুণ শিখাই। হ্যাঁ, ধরুন আমার এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4 5, এ আর বি আমি একসাথে দেবো। হ্যাঁ, এ আর বি কে গুণ করব। মনে রাখবা যেটা পারলো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকে যারা বলে আমি এটা পারবো, এটা এই জন্য আমি দেখবো না, তারা হচ্ছে পণ্ডিত। তো এই পণ্ডিত হওয়া যাবে না, ঠিক আছে? তো এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমি কি করবো, গুণ করব। গুণ করার তো অনেক নিয়ম আছে, তুমি অনেকভাবে গুণ করতে পারো। আমার নিয়মটা যে করতে হবে তা না, তবে আমি যেভাবে তোমাকে শেখাবো সেটা হচ্ছে নির্ভুলভাবে তুমি বের করতে পারবা। তো একটু আগে আমি তোমাকে কোদাল আর্ট করে শিখিয়েছিলাম যে আমার কোদালটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমার হ্যান্ডেল, আর এটাকে আমি একটা লোহার অংশ চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমার লোহার সে অংশটা। তাই আমি তোমাকে বলেছিলাম যে আমরা যাব কি বলতো সারি বরাবর আমরা যাব, এই সারি বরাবর আমরা যাব, আর আমরা কি বলতো কলাম বরাবর হচ্ছে আমরা নামবো। ঠিক আছে, সারি বরাবর যাবো, কলাম বরাবর নামবো। তো একই রকমভাবে আমরা একটু চিন্তা করি যে এখানে সারি বরাবর যাব আর এই যে কলাম বরাবর নামবো। তাহলে দেখো তো তুমি এখানে একটা কোদাল পেয়ে যাচ্ছ না? সারি বরাবর গেলে আর কলাম বরাবর নামলে কোদাল পাওয়া যাচ্ছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো কোদাল পদ্ধতি। 2-এর সাথে 3কে গুণ করলে বলবা 6, তবে আজীবনের একটা যোগ, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হয়ে যেত, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3। হ্যাঁ, তো অনেকে আছে ভাই যে 3 দুগুণে 6 তারপর ইন্টু 3 একে 3 ভাবে লেখে, তাই এত সময় নেই, তাহলে তোমরা একবারই লিখে দাও। কীভাবে একবারই লিখবা? যে ভাইয়া আমার তো 3 দুগুণে 6 আর 3 একে 3, তো 6 আর 3 যোগ করলে 9, 9 একবার বসে দাও, বাট এটা ভুল হয়ে থাকে। তাই আমি আবার করি 3 দুগুণে 6 যোগ 3 একে 3। হ্যাঁ, তারপরে আমার এই কোদাল থেকে আমি কি বলতো একটা তোমার ভুক্তি পেয়ে গেলাম। এখন আমি ইচ্ছে করলে কোদালটাকে এখানে বড় করতে পারি। কোদালটাকে কীভাবে বড় করতে পারি? আমি যদি বলি যে আমি হ্যান্ডেলটাকে বা ডান্ডিটা একটু বড় করে দিলাম, তখন কিন্তু কোদালটা বড় হয়ে গেল। তো এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটাকে একটু বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম, দেখো এই যে বড় করে দিলাম। হ্যাঁ, তখন এই 2 আর 3 দিয়ে 4 আর 2কে গুণ করে দাও। তো যখন আমি কোদালটাকে একটু বড় করব তখন আমার মাঝখানে একটা স্পেস চলে আসবে। হ্যাঁ, 2 এর সাথে 4কে গুণ করলে কবে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ওকে, এরপর আমার মনে রাখবা এই কোদালটা ইচ্ছা করলে কি বলতো উল্টা অবস্থায় থাকতে পারে, কিন্তু হ্যাঁ
দেখো এখানে এই যে এমনি থাকতে পারে, তো এমনি থাকলেও কিন্তু এটা কোদাল, হ্যাঁ উল্টাভাবে থাকলেও কোদাল হয়ে থাকে। 3 4 12, তার মানে এখন আমি এইভাবে যাবো, যে 3 4 12 এই যেভাবে 3 4 12 যোগ 5 1 5, এরপর আরেকটু বড় করে নিলে 4 4 16 যোগ হচ্ছে 5 2 10। এখন তুমি লাস্টে কি করবে, যোগ করে দাও, 6 3 9 14 17 আর 26, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে সহজ কথা হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ যেহেতু আমার অনেক বেশি আসে পরীক্ষাতে, তা আমি যদি কোদাল পদ্ধতিটা ইউজ করি তাহলে আমি খুব দ্রুত করতে পারবো। এবং মনে রাখবো যে এটাই এখান থেকে রিটেন আসতে পারে। আর অনেকে বলতে পারে যে ভাই আমার রিটেনে অনেক ঘাটতি আছে, রিটেনে নিয়ে কিছু বলেন। তো রিটেন নিয়ে কিছু বলার নাই, আমি তোমাকে যা যা করাচ্ছি সেগুলো তোমার এমসিকিউ, সেগুলো তোমার রিটেন। আর ম্যাট্রিক্স নির্ণয় থেকে রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কম, সো এটা নিয়ে এত লাফালাফি করার কোনো কারণ নেই। আসলে তোমাকে নির্ণায়ক থেকে কিছু প্রশ্ন দিতে পারে, আর আমি যখন তোমাকে নির্ণায়ক পড়াবো তখন আমি তোমাকে বলে দেবো যে কোন টাইপের ম্যাথ বেশি করবা, কোন টাইপের ম্যাথ কম করবা। সো মনে রাখবা যে রিটেন বলে কিছু নাই কাব্য ভাইয়ের কাছে। কেন? কারণ কাব্য ভাইয়ের যা পড়াচ্ছে সেগুলো এমসিকিউ, সেগুলো কি বলতো রিটেন। সো রিটেন নিয়ে যদি তোমার প্যারা নাও তাহলে পরীক্ষাতে মনে করে তোমার ওই পণ্ডিতের কাতারে চলে যেতে হবে। মনে রাখবে যে আমি যেটা তোমাকে বলছি যে যা পড়াবো সেটাই এমসিকিউ, যা পড়াবো সেটাই রিটেন। এক্সট্রাভাবে তুমি যদি আপনি আমাকে এক্সট্রাভাবে রিটেন করা, এক্সট্রাভাবে তুমি রিটেন করা গেলে তুমি হলো পণ্ডিতের দলে চলে যাবা। কেন পণ্ডিতের দলে চলে যাবা? কারণ পণ্ডিত হচ্ছে তারাই যারা এটা বিশ্বাস করে না যে ভাই এমসিকিউগুলো হচ্ছে আমাকে রিটেন আকারে দিয়ে দেবে। তুমি বিগত বছর প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা যে তারা আসলে কী টাইপে তারা তোমাকে প্রশ্ন দিয়েছিল। সো আমি তোমাকে যে টাইপগুলো করাবো সেই টাইপগুলো রিটেন, সেই টাইপগুলো কী বলতো এমসিকিউ। সো রিটেনের জন্য যদি এক্সট্রা কোনো সাজেশন দরকার হয় আমি তোমাকে নিজ দায়িত্বে দিয়ে দিব। ওকে, এখন আমরা আমাদের মেইন জায়গাতে চলে যাব। হ্যাঁ, আমরা গুণ টুন অনেক কিছু শিখলাম, এখন আমাদের খালি প্রশ্ন ব্যাংকটুকু সলভ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি গত বছরেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার 2 দিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি সাজেশন আঁকায় দিয়েছিলাম এরকম টাইপের একটা ম্যাথ। তো একদম পুরাটাই চলে আসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা প্রথমে বুয়েটে এসেছিলো, পরবর্তীতে বিভিন্ন ভার্সিটি এটা দেওয়া শুরু করছে। তো এখানে তারা বলছে এবিসি হচ্ছে 3টা ম্যাট্রিক্সে আকার দেওয়া আছে, দিয়ে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি সি ম্যাট্রিক্সের মাত্রা কত। খুবই সহজ, যে তোমাকে এ বি সি দেওয়া আছে। তো আমি বললাম যে এ হচ্ছে আমার কত, এখানে 4/5, বি হচ্ছে কত আমার বলতো 5/4, আর সি হচ্ছে আমার কত বলতো 4/2। তো তারা তোমাকে প্রশ্নে কি বলে, তারা তোমাকে প্রশ্নে বলেছে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি। তার মানে এ কে তুমি আগে ট্রান্সপোজ করে নাও, এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ করলে কি হবে ভাই 5/4। ট্রান্সপোজ মানে কি শিখাইছিলাম, যে সারিকে কলাম অথবা কলামকে সারি করা। দেখো আমি এই কাজটা এখানে করে ফেলছি। ওকে, তাহলে এ ট্রান্সপোজ আমার হয়ে গেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে কি বলতো বি, এটাকে কি করতে হবে যোগ করতে হবে। তার মানে কি এ ট্রান্সপোজ আর হচ্ছে বি কি দেওয়া আছে, বি দেওয়া আছে 5/4। ভাই এই দুটাকে যোগ করা যাবে কিনা? হ্যাঁ যাবে। কিভাবে কেন যাবে? কারণ এই দুটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে একই। যোগ করা শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে যোগ করলে যোগফলটা কি হবে, যোগফল হচ্ছে এটাই হবে 5/4। এরপরে তারা আমাকে বলেছে কি বলতো, এটা আসলে ইন্টু সি করতে। পরবর্তী লাইনে চলে যাবা, এ ট্রান্সপোজ প্লাস বি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু হচ্ছে কত সি। তার মানে দেখো 5/4 ইন্টু সি ম্যাট্রিক্স কত 4/2। এখন তুমি আমাকে বলো যে এটা আসলে গুণ করা যাবে কিনা। হ্যাঁ ভাইয়া যাবে। কেন? কারণ একটু আগে আপনি শিখিয়েছিলেন যে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই হতে হবে। তাহলে একই হয়ে গেছে, তার মানে অবশিষ্ট যারা থাকবে তারা মিলে কি হবে বলতো, যে আমি যদি চিন্তা করি যে মিলে গেছে, তার মানে এটা বাদ, তার মানে 5/2 হচ্ছে তার কি বলতো মাত্রা। তাহলে এখন 5/2 কথা আছে, এই যে বি নাম্বার অপশন হচ্ছে কি বলতো 5/2। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এরকমভাবে যদি কখনো কোনো ম্যাথ কোনো জায়গাতে চলে আসে, যে কোনো ধরনের ভার্সিটিতে চলে আসতেই পারে, তোমরা অবশ্যই করতে পারবা। আর একটা যে মনে রাখবা, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে যার বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়ার সফলতা কিন্তু তোমাদের সবচেয়ে বেশি থাকবে। কারণ মনে রাখবে অন্যান্য ভার্সিটি যে টাইপগুলো বা তাদের যে প্যাটার্নগুলো, এটা তারা কিন্তু পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটি কপি করে থাকে। সো তোমাদের টার্গেটটা ঠিক এরকম হবে এখন, যে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি সবচেয়ে বেস্ট একটা প্রিপারেশন নিব। এই ঢাকা ইউনিভার্সিটি এই প্রিপারেশন দিয়ে আমি বাকি সব ভার্সিটিগুলোতে এক্সাম দেবো। কারণ মনে রাখবে তোমার যদি এরকম হয় যে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আমি মোটামুটি এক্সাম দেবো, এরপরে ভাই গুচ্ছতে পুরো ফাটাই দেবো, গুচ্ছতে খুব ভালো প্রিপারেশন নেবো। ভাই ঢাকা ইউনিভার্সিটিতে প্রিপারেশন না নিতে পারলে গুচ্ছতে তুমি কীভাবে প্রিপারেশন নেবা? মেইন প্রিপারেশন হবে ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে তোমাকে অন্যান্য জায়গাতে চিন্তা করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন দিয়ে তুমি বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটা তুমি এক্সাম দেবা। ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দেবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেবা। এখন তোমার লক্ষ্য যে এরকম হয় যে প্রতিটা তুমি আলাদা আলাদা করে প্রিপারেশন নিব, তাহলে টোটালটাই লস প্রজেক্ট, তোমার লাইফটাই ওখানেই শেষ।
প্রিপারেশন হবে পুরোপুরি একটা ভার্সিটি কেন্দ্রিক, যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি প্রিপারেশন নিব, তার মানে ওইটা আমি এত ভালো করে প্রিপারেশন নিব যে অন্যান্য সব ভার্সিটি গেলে আমাকে যেন পান্তা ভাত মনে হয়। তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতেছো আমার সাথে, যদি তোমার ইচ্ছে হয় তাহলে অন্যান্য 2-1টা ভার্সিটির প্রশ্ন ব্যাংক একটু সলভ করিও, 2-1টা ভার্সিটি, বেশি দরকার নেই। তার মানে তোমাকে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা আমি সলভ করে দিচ্ছি। এরপরে বাকি সময়টা কী করবো আজকে তুমি, বাকি সময়টা হচ্ছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটিকে চেক করে নিও, ঠিক আছে, অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো দেখে নিও। আর প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে যারা তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করতেছো তাদের নিজস্ব কোনো রুটিন থাকা যাবে না, আমাদের এই রুটিনে পড়াশোনা করতে হবে। এরপরে তুমি যদি এক্সট্রা কোনো সময় পেয়ে থাকো তখন তুমি কি বলতো বাসায় অন্য কোনো কাজ করবা, বাট মনে রাখবে যে আমরা টার্গেট নিয়েছি যে আমরা তোমাদের শেষ করিয়ে ছাড়বো। এখন আমরা তোমার সারাদিন ধরে ক্লাস নিই, তুমি সারাদিন ধরে ক্লাস করবা, মানে পুরো সময়টাই তোমাকে বন্দি বাসায় দিয়ে দিতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবো। কারণ শেষ সময় যেতে আসছো তার মানে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে এখান থেকে। ওকে, এরপর চলে আসি। এরপর তোমাকে বলেছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ আর বি ম্যাট্রিক্সে গুণ করতে হবে। একদমই নর্মাল ব্যাপার যে এ আর বি ম্যাট্রিক্সে আমি এখন গুণ করবো, চলো গুণ করি। দেখেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, প্রথমে কিন্তু বলছে ম্যাট্রিক্সে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় 2 0 0 -3 ইন্টু 3 0 5 1, ঠিক আছে। সে কোদাল পদ্ধতি ইউজ করতে পারো, কোদাল পদ্ধতি ইউজ করলে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, 2 আর 3 গুণ করে যে কোদাল পদ্ধতি, 2 আর 3 গুণ করলে 3 গুণে 6 যোগ 0 সাথে 5 গুণ করলে 0। এবার একটু বড় করে দাও, 2 এর সাথে 0, 0 এর সাথে 1। অনেকে যে ভুলটা করে 2 এর সাথে 3 কে দেয়, আবার 0 এর সাথে 3 কে দেয়, এটা করা যাবে না। 2 এর সাথে 3, 0 এর সাথে 5, প্রথমের সাথে প্রথম, দ্বিতীয় সাথে দ্বিতীয়। ওকে, এবার তুমি 2 এর সাথে 0 কে দিলে 0, 0 এর সাথে 1 কে দিলে 0। ওকে, 0 এর সাথে 3 কে দিলে 0 প্লাস 0, এসব কি আইতেছে, -3 হলো 0 -3। ভুল করছি না? হ্যাঁ, মাইনাস দেখছো 0 সাথে 3 দিয়ে 0 সাথে আবার 5 দিচ্ছে, আমি ভুল করতেছি, সো ভুল করা যাবে না। হ্যাঁ, দেখো 0 সাথে 3 দিলে 0, আর -3 এর সাথে 5 দিলে এখানে -3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 15। সো বুঝতে পারতেছো যে এই যে গুণটা করলাম সঠিকভাবে, আমি এত করার পরে আমার মাঝে মধ্যে ভুল হয়ে যায়, সো আমি এই জন্য বলবো যেন প্র্যাকটিস করবা। হ্যাঁ, তো এই যে এ হচ্ছে অপশন, ঠিক আছে। তো এটা তো বুঝে গেল যে ভাইয়া শিখিয়েছিল যে তোমার কিসের মাধ্যমে করতে হবে, সেটা হচ্ছে তোমার কোদাল পদ্ধতি, তো কোদাল পদ্ধতির মাধ্যমে করে ফেলতে পারছো। তো এরপর এই স্কোয়ারটা আমি আসলে করে দেবো না, এখানে কি করতে হবে, এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ আর এ কে গুণ করতে হবে। এ স্কোয়ার মানে কি বলো তো, এ আর এ গুণ করতে হবে মানে কি এ স্কোয়ার। তাহলে এখন তুমি এখানে এইটাকে 2বার লিখো, 2 - 3 3 2, ঠিক আছে। তারপর তুমি 2 - 3 3 2, এর নিজ দায়িত্বে গুণ করো। এই গুণটা আমি শিখাই দিব না, একই জিনিস আর কয়বার শিখাই দিব, তাই না? যে কাবু ভাই একই জিনিস বারবার কেন শিখাই দেবে? গুণ করে, এটা গুণ করলে যা আছে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বলে এটা অপশনে অ্যান্সার করতে হবে। বাচ্চারা একটু ভয় পেয়ে যায়, আরে ভাই এটা কি দিচ্ছেন ভাই, এই যে এটা কি সব জিনিস এ বি আই আই চলে আসছে, কেন এইসব কেন আসবে, এত কঠিন হলে আমরা পারবো না। ওকে, দেখি 1 i -i 1 আর b i -1 -1 -i, ঠিক আছে। তো আমার এখানে আই আছে নাকি কি আছে, বা আমার এখানে কি দেওয়া আছে, এত কিছু আমার দেখার টাইম নাই, ঠিক আছে। আমি আমার মতো কাজ করব। কিভাবে? কোদাল 1 এর সাথে আই গুণ করবো বলতে আই, তারপর আই এর সাথে -1 গুণ করবো -i, তারপর তুমি আই এর সাথে -1 গুণ করলে -1, 1 এর সাথে আই এর সাথে -i গুণ করলে হচ্ছে -i², ঠিক আছে, -i²। ওকে, এরপর হচ্ছে আবার -i এর সাথে আই গুণ করলে হচ্ছে কি বলতো -i², তারপর 1 এর সাথে -1 গুণ করলে -1, ভুল হতেই পারে, তোমরা একটু চেক করিও। মাইনাসে প্লাস হচ্ছে আই, তারপর হচ্ছে কত -i। ওকে, তো এখন আমি কি করতে পারি দেখো, এখানে আমরা এটা প্রত্যেকে জানি যে i = যদি আমার √/,
-1 হয়ে থাকে, তাহলে আই স্কোয়ার আমি কি লিখতে পারি, আই স্কোয়ার মানে আমি লিখতে পারি হচ্ছে -1। কীভাবে? রুট ওভারটা চলে গেল, স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাকে পরীক্ষাতে দোক আর না দোক এটা আমার দেখার দরকার নেই, খালি মনে রাখবা যে ভাই আই স্কোয়ার মানে হচ্ছে -1। কি বললাম? আই স্কোয়ার মানে -1। ওকে, তাহলে এখন আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পরবর্তী লাইনে গিয়ে যেখানে যেখানে আমার আই স্কোয়ার আছে সেখানে সেখানে আমি কী বলতো মাইনাসে করে দিতে পারি। তাহলে আই আর আই চলে গেলে কি হয়? 0 হবে। তারপরে দেখো আই স্কোয়ার মানে কি, যে এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, আর আগে থেকে আছে মাইনাস, তার মানে -1 প্লাস হয়ে যাবে। তার মানে দেখো -1 + 1 বোঝা গেছে। +1 কেমন হয়েছে? আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই মাইনাসের এই মাইনাসের +1 হয়ে গেছে। এ দেখো আবার আই স্কোয়ার মানে কত বলতো? -1, আর এই মাইনাস সামনে একটা আগে থেকে মাইনাস এসছে, অনেকে এই মাইনাসগুলো দেখতে পায় না, তাহলে +1 হয়ে যাবে, আর আই আর গেলে 0। তো তুমি একটু চিন্তা করো তো যে এটাও 0, এটাও 0, এটাও 0, সবই কি 0 হয়ে যাচ্ছে না? এই যে এটা মানে আমি কি লিখতে পারি, এটা মানে কি আমি 0 লিখতে পারি না, একটা আন্ডা লিখতে পারি না, এটা মানে কি আমি একটা আন্ডা লিখতে পারি না। ক্যালকুলেশন যদি বলে ভাই আরেকবার দেখেন, ক্যালকুলেশন আমি জীবনে আরেকবার দেখাবো না, ক্যালকুলেশন নিজে দায়িত্বে করবো আবার। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো? বি। তার মানে আমরা গুণটা নিজ যেতে করার পর যেখানে যেখানে আই স্কোয়ার পাবো সেখানে সেখানে কি বলতো -1 বসাই দিব, বসা দেওয়ার পরে আমার অ্যান্সার বি চলে আসবে। হ্যাঁ, ওকে। এরপর তোমাকে আবার একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তুমি এটা নিজ দায়িত্ব করবা, যে ম্যাট্রিক্সে তোমাকে এ আর বি দেওয়া হয়েছে, দিয়ে বলছে এ আর বিকে গুণ করতে হবে। হ্যাঁ, এটা আমি আর দেখাচ্ছি না। তার মানে আমরা বুঝতে পারছি যে ঢাকা ইউনিভার্সিটিতে এই গুণ জায়গাটা থেকে অনেক অনেক ম্যাথ পরীক্ষাতে আসে। ওকে, এরপর আমরা দেখতেছি যে আমাদের এখানে পর্ব 2টা ম্যাথ আছে, একটা না, এই একটা, এই একটা, 2টা আছে। তো 2টা আমি তোমার অবশ্যই নিজ দায়িত্ব করে ফেলতে পারবা, গুণ টাইপের জিনিস করার কোনো ব্যাপার না। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী, আমরা ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ, এবার আমরা চলে আসি যে নির্ণায়ক বলতে আসলে কি বোঝায়। তো মনে রাখবা যে নির্ণায়ক আসলে কি, নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তার মানে নির্ণায়ক মানে হচ্ছে মনে রাখবো বর্গ, আর নির্ণায়কের চিহ্নটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এটাকে আমরা নির্ণায়ক চিহ্ন বলে থাকবো। আর ম্যাট্রিক্স কিন্তু এখানে থার্ড ব্র্যাকেটের মতন ছিল, বাট নির্ণায়ক কিন্তু কি বলতো 2টা টান, যেটা পরম মানের মতো, নির্ণায়ক হচ্ছে টান 2টা। আর এখানে একটা কথা বলা হয়েছে যে ম্যাট্রিক্সের মান বের করা যায় না, কিন্তু নির্ণায়কের মান বের করা যায়। এই সব এমসিকিউ আসবে না পরীক্ষাতে। তো দেখো যে এ হচ্ছে একটা আমার ম্যাট্রিক্স 2 3 4 5। তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এভাবে লিখি যে নির্ণায়ক অফ এ, হ্যাঁ, তাহলে তাকে আমি এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম 2 3 4 5। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি আর গুণ করতে পারতাম না, বা নির্ণায়কের ক্ষেত্রে আমি বলতে পারি 5 2 10 -3 4 12, ক্যালকুলেশনগুলো হচ্ছে -2। তার মানে দেখো যে এই নির্ণায়কটা আমি একটা মান বের করতে পারছি, কিন্তু এই ম্যাট্রিক্স থেকে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। বুঝা গেছে? তার মানে মেন কথা হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স থেকে মান বের করতে পারছি না, বা আরেকটা নির্ণায়ক থেকে আমি কি বলতে মান বের করতে পারছি। নির্ণায়কের জন্য এরকম খারাপভাবে দুটো টান দিবা, তাহলে তুমি আর গুণ করে নির্ণায়কটা বের করে ফেলতে পারো। হ্যাঁ, এরপর আরও অনেক অনেক কথাবার্তা আসবে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তো এরপর আমরা দেখবো হচ্ছে কি বলতো ম্যাট্রিক্সে অনুরাশি। তো অনুরাশি জিনিসটা কি সেটা আমরা একটু জানি। হ্যাঁ, তোমাকে প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, ধরো তোমার যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, সেখান থেকে তার অনুরাশিটা বের করো। কীভাবে বের করবো চলো সেটা একটু দেখি। তো প্রথমত হচ্ছে যে তোমাকে বলো যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে অনুরাশি বের করতে হবে। তো ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে বলবো অনুরাশিটা বের করো, তো তখন এই ম্যাট্রিক্সটাকে তুমি এভাবে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো অনুরাশি জিনিসটাকে তোমাকে যে কোনো একটা ভুক্তি বা যে কোনো একটা উপাদানে বলবো অনুরাশি বের করো। হ্যাঁ, তো তোমাকে নর্মালি বলো যে দেখো 2 এর অনুরাশি নির্ণয় করো। কার অনুরাশি? 2 এর অনুরাশি নির্ণয় করো। তার মানে দেখো তোমাকে তারা এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বলো যে এখান থেকে কী করতে হবে, 2 এর অনুরাশি বের করতে হবে। সো ম্যাট্রিক্স থেকে তুমি অনুরাশি বের করতে পারো, আবার তুমি তাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে অনুরাশিটা বের করতে পারো, ওটা কোনো ব্যাপার না। তুমি কীভাবে বের করছো ওটা দরকারই নেই, তোমার অ্যান্সারটা হলেই চলবে, রিটেন বা এমসিকিউ যাই হোক না কেন। 2 এর অনুরাশির কাছে যাবা, তুমি 2 এর কাছে যাবা, তো 2 এর কাছে গেলে বলবা সারি কলাম বাদ যাবে, অর্থাৎ 2 যে ভুক্তিটা যা তুমি অনুরাশি বের করবা তার কলাম বাদ দিবা, তার সারি বাদ দিবা। এই যে কলাম বাদ দিলাম, তার সারি বাদ দিলাম, ঠিক আছে, বাদ দিলাম। এখন বাকি যে ভুক্তিগুলো পড়ে থাকলো 5 8 4 9, তাহলে এটাই হচ্ছে তার কি বলতো অনুরাশি। হ্যাঁ, অথবা এটাকে আমরা গুণ করলে কত বলতে পারি বলতো, 5 9 45 মাইনাস 4 8 কত 32, ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে অনুরাশি নির্ণয় করার কাজে হচ্ছে যে কোনো একটা ভুক্তি বললে সেই ভুক্তিটার কাছে চলে যেতে হবে, তার শারীরিক বাদ কলাম বাদ, তারপর যা বই থাকবে সেটা তার কি বলতো অনুরাশি। আর অনুরাশির সাথে চিহ্নের কোনো সম্পর্ক নাই, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, যেমন অনেক সময় স্যার একটু চালাকি করে বলে যে A31 এর অনুরাশি নির্ণয় করো,
কি বলছে প্রশ্ন, A31 এর অনুরাশি নির্ণয় করো। জিনিসটা এভাবে থাকে যে A31 এবার বলবে যে A31 এটা অনুরাশি নির্ণয় করো। তখন অনেকে মাথায় হাত দেয় যে 3-1 তার মানে মনে হয় এই যে 3 আর 1, এই 3 আর 1 এর বুঝি তারা অনুরাশি বের করতে বলছে। জিনিসটা টোটালি ভুল। মনে রাখবা যে A31 বলতে আসলে কি বোঝায়। A31 বলতে বোঝায় 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলামে যে ভুক্তিটা আছে তাকে বোঝায়। অর্থাৎ 3-1 বলতে যে ভুক্তির অবস্থানকে বোঝায়, যে ওই ভুক্তিটা কত নাম্বার সারি এবং কত নাম্বার কলামে আছে। তার মানে 3-1 মানে 3 নাম্বার সারি, দেখো 1 2 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম। তার মানে অ্যাকচুয়ালি এই যে 4 যে ভুক্তিটা আছে 4 ভুক্তিটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তার মানে আমি তার সারি কাটবো, তার কলাম কাটবো। তাই থাকলো কত 2 3 6 8, দেখো এই যে 2 3 6 8। তার মানে মনে রাখবো যে এভাবে কোনো কিছু দেওয়া মানে ওই ভুক্তিটার অবস্থানটাকে নির্ণয় করতে, ওই ভুক্তিটার অবস্থানটাকে বোঝাচ্ছে, তখন তুমি সেভাবে সেখান থেকে ওই ভুক্তিটাকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে। আর অনুরাশি বের করার নিয়ম কি, সারি কলাম বাদ যাবে, এটার সাথে কোনো চিহ্নের সম্পর্ক থাকবে না। ওকে, তাহলে এটা গেল আমার কি বলতো, এটা গেল হচ্ছে আমার অনুরাশি। এখন তুমি একটু মনে রাখবা ভাইয়ারা যে অনুরাশি আর সহগুণক হচ্ছে একই কথা। অনুরাশি আর সহগুণক কি একই কথা। তো সহগুণক ইংলিশটা আমরা একটু জেনে যাবো যে কোফ্যাক্টর। তো সহগুণক মানে হচ্ছে চিহ্ন থাকবে, বাট অনুরাশির ক্ষেত্রে বলেছিলাম চিহ্ন থাকবে না। আর সহগুণকের ক্ষেত্রে কি থাকবে, চিহ্ন থাকবে। চিহ্ন বলতে কি হয় প্লাস অথবা মাইনাস, আর কিছু না, এটা আর এর বাইরে কিছু না। তো তোমাকে একই রকম ভাবে বললো যে ভাই বলো তো 2 এর সহগুণক কত। এর আগে বলছিল অনুরাশি, ভাই বললো কি সহগুণক কত। তো মনে রাখবা যে সহগুণক ইকুয়াল টু কিন্তু অনুরাশি। দেখো সহগুণক ইকুয়াল টু অনুরাশি, কিন্তু তার সামনে একটা কি আছে, চিহ্ন আছে। যে সহগুণক ইকুয়াল টু অনুরাশি ঠিক আছে, তবে অনুরাশির আগে একটা জিনিস বলবে সেটা চিহ্ন। এই চিহ্নটার জন্য সহগুণক নামটা। তো চিহ্নের জন্য বলবে -1 এর উপরে, এটা একটা সূত্র যে সারি প্লাস কলাম, এটা। তার মানে চিহ্ন ইন্টু অনুরাশি, এটা মানে হচ্ছে কি আমাকে সহগুণক। ওকে, তো এখন আমাকে কি বলছে বলতে 2 এর সহগুণক বের করতে বলছে। কার সহগুণক, 2 এর সহগুণক। তো আমি 2 এর কাছে গেলাম, গিয়ে বললো কি তোমার কলাম বাদ তোমার সারি বাদ, আগে কথাই, কারণ অনুরাশিটা বের করতে হবে, একটা চিহ্ন লাগবে। তোমার কলাম বাদ তোমার কি বাদ, সারি বাদ। তা কলাম আর সারি বাদ দিলাম, তা থাকলো কত 4। এই যে চিহ্নগুলোকে অ্যাভয়েড করো, মাইনাস প্লাস অ্যাভয়েড করো। 4 6 7 9, এই দেখো 4 6 7 -9, হ্যাঁ -9। তার মানে আমার কলাম সারি বাদ দিলে 4 6 7 -9 থাকতেছে। হ্যাঁ, এখন এটা হলো অনুরাশি বের হয়ে গেল। এবার সহ তার সামনে কি থাকবে, চিহ্ন থাকবে। এই চিহ্নটাকে কিভাবে বের করব। চিহ্নের সূত্র হচ্ছে -1, তারপর হচ্ছে সারি প্লাস হচ্ছে কলাম। এটা জিনিসটা কি, এই জিনিসটা মানে বোঝায় -1, এই যে 2, এই 2 কয় নাম্বার সারি আর কয় নাম্বার কলামে আছে ভাই, এটা তো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তার মানে 1 যোগ 2, সারি 1 কলাম 2, তার মানে -1 এর উপর হচ্ছে কিউব। এখন তোমরা একটু জানো প্রত্যেকে, তাই না, যে ভাই যে -1 এর উপর যদি কখনো বিজোড় সংখ্যা হয় তাহলে জিনিসটা কি নেগেটিভ হয় না। হ্যাঁ ভাই নেগেটিভ হয়। তার মানে এই যে নেগেটিভ চিহ্ন, তার মানে আমার -1 এর উপরে যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। আর -1 এর উপরে যদি জোড় সংখ্যা চলে আসে পাওয়ার হিসেবে, তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। সো একদমই নর্মাল জিনিস যে 2 এর সহগুণক মানে তার অনুরাশি বের করতে হবে আগের বারের মতো, আর তার সামনে একটা চিহ্ন থাকবে। চিহ্নের সূত্র হচ্ছে -1 এর উপর সারি প্লাস কলাম। হ্যাঁ, সারি প্লাস কলাম করলে আমরা কি বলতো এটা সহগুণক পেয়ে যাব। এগুলো না দেখলে চলবে। হ্যাঁ, ও ল্যাপটপ পড়ে গেছে। তা আমরা যদি 2-1টা এক্সাম্পল করি, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, যদি কেউ নাও বুঝো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা 2-1টা এক্সাম্পল করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা, এখানে আরও বেশ কিছু জিনিস আছে, এটা আমি পরে বোঝাচ্ছি। তা আমি আগে তোমাকে সহগুণকটা আগে বুঝাই দিই। হ্যাঁ, কারণ যতটুকু জিনিস বুঝালাম চলো সেটা আগে বুঝে ফেলি। শোনো, তোমাকে তারা এখানে বলেছে যে নির্ণয় একটি 0 এর সহগুণক নির্ণয় করো। 0 মানে ভুক্তিটার নাম উল্লেখ করে দিছে, তুমি 0-র কাছে যাবা, 0-র কাছে গেলাম। হ্যাঁ, 0-র কলাম কাটো, 0-র সারি কাটো, তাহলে কী পাবো, তা অনুরাশিটা পাচ্ছ আগে। ওকে, ওটা বাদ, সহগুণক বের করতে হবে। তা কলাম সারি বাদ, এখন কে পড়ে আছে, এখন পড়ে আছে হচ্ছে আমার 2 5 1 6। ঠিক আছে, এটা থাকলো। এবার তার সামনে একটা চিহ্ন লাগবে, হয় প্লাস নাহলে কি মাইনাস।
তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা আমি কীভাবে বের করব? এই চিহ্নটা আমি বের করবো হচ্ছে -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। এই সারি প্লাস কলাম মানে কি? এই যে জিরো যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম আছে সেটা যোগফলটাকে বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে 1 2 3, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, সারি প্লাস কলাম। তার মানে -1 এর কি বিজোড় সংখ্যা না? 3 আর 2 যোগ করলে 5 হয়, তার মানে চিহ্নটা নেগেটিভ হবে। সো এখান থেকে আমি ডিরেক্টলি বলবো হচ্ছে -2516। আর ক্যালকুলেশন করো, মাইনাস থাকলো 6 দুগুণে 12, 12 থেকে 5 গেলে কত হয়? একবারে করি, হ্যাঁ, 6 দুগুণে 12, 12 থেকে 5 গেলে হয় কত? 7। 7 না 6? কিন্তু মিলবে না কেন? মিলবে তো অবশ্যই। কথায় ভুল করছি একটু দেখি। 25, দেখছো আমি কত বড় ভুল করছি? এইসব ভুল কিন্তু তোমরা করে ফেলবো, হ্যাঁ। 25 4 - 2, 4 - 2। ওকে, আর কেউ অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে মনে হয়, তো যাই হোক 25 4 - 2 আমার মাঝে মধ্যে মিস্টেক হয়ে থাকে, হ্যাঁ, সেটা আবার ঠিক হয়ে যাবে। বাট এটা কিন্তু চিহ্ন কিন্তু নেগেটিভ থাকতেছে, হ্যাঁ। ওকে, 4 - 2। ওকে, তার মানে হচ্ছে আমার মাইনাস থাকলো এখানে, তাহলে -4, তারপর তোমার কি বলতো মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে -24 মানে +24 একবারে। তুমি এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা? +24। তার মানে বি হচ্ছে অঙ্কের অ্যান্সার, হ্যাঁ। তার মানে আমাদের দুই একটা ভুল হলে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা বের করে ফেলতে পারছি, হ্যাঁ। এরপর আমরা চলে আসি হচ্ছে আরেকটা অঙ্কে, যেটা হলো তোমার 6 এর সহগুণক, হ্যাঁ। একই রকমভাবে আমরা 6 এর কাছে যাব, তার সারি কাটবো, তার কলাম কাটবো, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এখন বলবো হচ্ছে তার 1 2, এবার সাবধানে করবো 7 8, কারণ এখানে কী লাগবে? চিহ্ন লাগবে। তো এই যে 6, এই 6 হচ্ছে কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম? দেখা যাচ্ছে এটা হলো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তার মানে 2 যোগ 3, তার মানে কি বিজোড়। আর বিজোড় হওয়া মানে কি বলতো? পাওয়ারটা বিজোড় হয়ে যাওয়া মানে কি বলতো? নেগেটিভ চিহ্ন। কেন? কারণ -1 এর উপরে 5 হওয়া মানে কি মাইনাস চলে আসা, তার মানে নেগেটিভ চিহ্ন। ওকে, -8 একে 8, 8 - 14, এখানে -6, আর এখানে মাইনাস মানে কি +6, তো 6 হচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে এই যে সি হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমি মনে করি যে সহগুণক নিয়ে তোমাদের আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকার কথাই না। কারো কোনো প্রশ্ন আছে? নাই। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের কারো তেমন কোনো প্রশ্ন নেই, কারণ আমরা প্রত্যেকে আশা করি বুঝতে পারতেছি, হ্যাঁ। যে এ বলেছো সে একটু সাবধানে করবা, হ্যাঁ। যে এ বলেছো সেখানে যোগ বিয়োগে ভুল করছো, দেখছো? তারপর ঢাকা ইউনিভার্সিটি এতটাই চালাক যে এখানে তোমাকে 6 দিচ্ছে, এখানে -6 দিচ্ছে, কোনোভাবে যোগ বিয়োগে ভুল করলে -6 আসতে কিন্তু বাধ্য। তার মানে দেখছো যে সহগুণক আমরা প্রত্যেকে পারি, কিন্তু আমরা যখন এই কাছাকাছি যখন অ্যান্সারগুলো দেখতেছি তখন আমরা ভুল করে ফেলতেছি, এটা করা যাবে না। এই জন্য আগে বলি যে অপশন দেখা যাবে না, আগে সলভ করবা, তারপরে অপশন খুঁজে বের করবা। অপশন থেকে কখনো সলভ করবা না, সলভ করার পরে দেন তুমি অপশনে যাবা, তাহলে কোনো ভুল হবে না। ওকে, তা আমাদের এখানে আরও 2-3টা জিনিস ছিল, সেটা আমরা এখন দেখবো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, হ্যাঁ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স একদমই সহজ, যেটাকে আমরা বলবো সিঙ্গুলার, ইংলিশটা আমরা জানা রাখতে হবে। যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কিছুই না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়ক = 0 হবে। তার ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? এটার প্রথম প্রশ্ন। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে তাকেই বলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলবো কি বলতে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। অনেক সময় এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে সাদা বলে, বাবারা বলো তো এটা কী ধরনের ম্যাট্রিক্স? সে বলে ভাইয়া বর্গ ম্যাট্রিক্স স্যার। কিন্তু ভাই কথা হচ্ছে এটা বর্গ, ঠিক আছে, তো এই বর্গ ম্যাট্রিক্স স্যার তোমাকে বলবে কেন যেটা কী ধরনের ম্যাট্রিক্স? একটু মাথায় একটু তোমাকে কিছু নিয়ে আসতে রাখবে যে তোমার আসলে এটা কেন আমার স্যারা প্রশ্ন করেছে যে এটা কী ধরনের ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা কেমনে বুঝবো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স? এটা যে নির্ণায়কটা আছে সেই নির্ণায়কটা দেখো 6 9 4 6, তাহলে এই যে 6 6 36, 4 9 36 মানে 0। তার মানে দেখো এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা কি 0 আসছে না? যেহেতু 0 আসছে তার মানে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, হ্যাঁ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাই যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী আসলে কিছুই না, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর কিছুই না। এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স জীবন পরীক্ষাতে আসবে না, কোনো দরকার নেই। এবার সেই বিপরীত ম্যাট্রিক্স খুবই খুবই ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি বিপরীত ম্যাট্রিক্স থেকে সবসময় যেন প্রশ্ন আসে।
একই রকমভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকেও সবসময় প্রশ্ন আসে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশ সকল ধরনের ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে বর্গ হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে বর্গ হতেই হবে, 2/3 বা 3/3, এর বাইরে না। 2/2টা হচ্ছে আজীবন এমসিকিউর জন্য, আর 3/3টা যদি সাথে ইচ্ছা হয় তাহলে রিটেনে দিতে পারে, তবে রিটেনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, বর্গ হতে হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। অব্যতিক্রমী আবার কি ভাইয়া? একটু আগে ছিল ব্যতিক্রমী আর অব্যতিক্রমী। অব্যতিক্রমী মানে হলে মাইনাস তোমার 0 হবে না, ব্যতিক্রমী মানে তো 0 হবে। আবার কেন ভাইয়া ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার ব্যতিক্রমী হতে পারবে না, সেটা আমরা এখন দেখব। ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে কি বলতো নির্ণায়কের মান এ। আর তোমরা একটু ঠান্ডা মাথায় একটু শোনো, এটা হচ্ছে আমার কি বলতো ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। এটা কি এ নির্ণায়ক বা ডিটারমিনেন্ট অফ এ, মানে এ নির্ণায়কের মানটা বোঝাচ্ছে। একটু চিন্তা করো, যদি কখনো এই এ 0 হয়ে যায়, এ যদি 0 হয়ে যায় তাহলে মানে সামথিং বাই 0, এই সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত হয়ে যায় না? হ্যাঁ ভাই, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে আমার এ কখনো কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তার মানে এ ম্যাট্রিক্স কখনো ব্যতিক্রমী হতে পারবে না। কেন? কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা 0 হইতে হবে নির্ণায়কের মান। তার মানে এটা তো 0 হওয়া যাবে না। তার মানে মনে রাখতে হবে যে এমসিকিউটা এভাবে আসে, কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়। লাইনটা আরেকটা বলছি, কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়। সোজা অ্যান্সার, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়। কেন? কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়ে থাকে, আর ইনভার্সের ক্ষেত্রে নিচে 0 হলে ব্যাপারটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। হ্যাঁ, আর অ্যাডজয়েন্ট কি এটা আমরা পরে শিখবো, যে অ্যাডজয়েন্ট জিনিসটা কি সেটা আমরা ম্যাথের মধ্যে শিখে নিব না। হ্যাঁ, অ্যাডজয়েন্ট আসলে কিছু নেই, একা কয়েকটা ধাপ, যে ধাপগুলো আমরা শিখবো একটা একটা করে, সমস্যা নাই। আর এমসিকিউতে এখানে লেখা আছে, এমসিকিউতে 2/2 আকারে আসে, আর সিকিউতে বা তোমাদের রিটেনের ক্ষেত্রে আসবে কি বলতো 3/3 আকার। তো রিটেন কখনো আসবে না 3/3 আকারে, কারণ এত সময় স্যার তোমাদের হাতে থাকবেও না, আর নাকের মাছের সাথে এখান থেকে রিটেন দিবেও না 3/3 আকার থেকে, বা তাও বলা যায় আমরা প্র্যাকটিস করে যাবো আর কি। এবার আসি আমরা যে এই যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স যে শিখলাম 2/2 আকারে, যেটা যে জানি না কেন সূত্র শিখছি, তো এটা শর্টকাট আছে। এই শর্টকাটটা তুমি এমসিকিউতে অবশ্যই অ্যাপ্লাই করবা, আর রিটেনের ক্ষেত্রে তোমাকে ধাপে ধাপে আগাতে হবে। তো যাই হোক, আমাকে ধরুন একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা। তো এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্স দিয়ে তারা তোমাকে বলবে যে এটা কি বের করবো, তো এ ইনভার্সটা নির্ণয় করো। তো এই ইনভার্সের জন্য সূত্র কি? এ ইনভার্সের সূত্র একটু আগে শেখানো হয়েছিল, যে উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে কি বলতো এ নির্ণায়কের মান। এটা আমাকে শেখানো হয়েছিল। হ্যাঁ, তো সব সময়ের জন্য আগে তোমাকে এ নির্ণায়কের মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? এ নির্ণায়কের মান বের করতে হবে। এই যে এ নির্ণায়কের মানটা আগে আমাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে এ নির্ণায়কের মান বের করা কি একদম পানির মতো সহজ। যে নির্ণায়ক চিহ্ন দাও, 4 5 20, 3 2 6 মানে 14। যেহেতু 14 আসছে, তার মানে এখানে 14 বসালে একটা সংজ্ঞায়িত মান পাওয়া যাবে। তার মানে এটা ইনভার্স বের করা সম্ভব। এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, হ্যাঁ, যেটা দেওয়া হয়েছে। এখন এই যে অ্যাডজয়েন্ট, এই অ্যাডজয়েন্টটাই হচ্ছে আমাদের ঝামেলাকর। এই অ্যাডজয়েন্টটা আমাদের বের করতে সময় লাগে বেশি। তো যেহেতু অ্যাডজয়েন্টটা বেশি সময় লাগে, তার শর্টকাটটা কি? তার শর্টকাটটা এখন আমরা শিখব। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে কি মুখ্য কর্ণ। কি কর্ণ? এটা মুখ্য কর্ণ। আমি একটু মুছে দিই। হ্যাঁ, এটা মুখ্য কর্ণ। এই যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণের ক্ষেত্রে বলতে হবে হচ্ছে জায়গা চেঞ্জ। কি চেঞ্জ? এই যে জায়গাটাকে চেঞ্জ করব, জায়গা চেঞ্জ। আর আরেকটা আছে আমাদের কি গৌণ কর্ণ ধরতে পারে। এই গৌণ করতে কি করব? এরা হচ্ছে চিহ্ন চেঞ্জ হবে। জাস্ট এই দুটা কাজ, আর কোনো কাজ নাই। একটা হচ্ছে তোমার কি জায়গা চেঞ্জ, আর একটা হচ্ছে কি তোমার চিহ্ন চেঞ্জ। এখন সেই কাজটা করে ফেলি। দেখো দেখো একটু লক্ষ্য করে, 4 আর 5, 4 উপরে 5 নিচে। তাহলে দেখো এই যে অ্যাডজয়েন্ট, এই যে অ্যাডজয়েন্ট বের করছি। দেখো এই যে অ্যাডজয়েন্ট 5 আর 4, দেখো এই যে 4 আর 5 জায়গা চেঞ্জ করে কি হয়েছে 5 আর 4। আরেকটা হচ্ছে 3 আর 2, 3 আর 2 কি হবে? চিহ্ন চেঞ্জ। তার মানে দেখো যে -3 -2। তার মানে দেখো যে মুখ্য কর্ণ বরাবর আমি এখানে জায়গা চেঞ্জ করে ফেলছি, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করছি। এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমার এ ইনভার্স হচ্ছে তোমার উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট, নিচে হচ্ছে কি বলতো নির্ণায়কের মান। সো একদমই সহজ জিনিসটা, যে
মুখ্য কর্ণ বা প্রথম কর্ণের ভুক্তির জায়গার পরিবর্তন, আর গৌণ কর্ণ বা দ্বিতীয় কর্ণের যে ভুক্তির চিহ্নের পরিবর্তন ঘটবে। সো এইটার মাধ্যমে আমরা কিন্তু কি বলতো শর্টকাটটা করে ফেলতে পারবো খুব দ্রুত। ওকে, তো এটা আমরা পরে দেখব। তা এখন আমরা চলে আসবো হচ্ছে কি বলতো প্রশ্ন ব্যাংক সলভে। ওকে, তো প্রথমে তোমাকে যেটা দিয়েছে, তোমাকে এখন এখান থেকে কী করতে হবে, তোমাকে এখন এখান থেকে কী করতে হবে, বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। একদমই সহজ। তো বিপরীত ম্যাট্রিক্সের জন্য তোমাকে সবসময়ের জন্য তুমি যেটাকে সূত্রটা চিন্তা করো, সূত্রটা পরীক্ষার সময় লিখে তো সময় নষ্ট করবা না। অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে এ নির্ণায়কের মান। তো আমরা আগে সবসময়ের জন্য নির্ণায়কের মানটা আগে বের করবো আজীবনের জন্য। তাহলে এখান থেকে যদি আমি এ নির্ণায়কটা বের করি, তাহলে কী হবে দেখো, এটা গুণ করে দাও, একবারে গুণ করো। কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা। অনেকগুলো ভাই এটা কেমনি পাইলেন, দেখো এটা গুণ করলে কজ স্কোয়ার থিটা, আর এই বরাবর যদি তুমি গুণ করো মাইনাস সাইন থিটা, আর আজীবন একটা সূত্রের মাইনাস আসছে, হ্যাঁ একটা সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এটার মান কত 1। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো, এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা মান কত হয়েছে 1 হয়েছে, হ্যাঁ ওকে এটা মুছে দিলাম। আর আমাকে বের করতে হবে কি অ্যাডজয়েন্ট অফ, তাহলে আমি ডিরেক্ট করি, হ্যাঁ এ ইনভার্স ইকুয়াল টু নির্ণায়কের মান কত 1, আর উপরে কি কত হবে, অ্যাডজয়েন্ট হবে, হ্যাঁ অ্যাডজয়েন্ট হবে। তো অ্যাডজয়েন্টটা কীভাবে করবো সেটা একটু লক্ষ্য করো, যে আমার মুখ্য যে কর্ণটা আছে, এই মুখ্য কর্ণটাকেও জায়গা চেঞ্জ করতে হবে, জায়গা চেঞ্জ করে ফেলি, কস থিটা কস, জায়গা চেঞ্জ করে কোনো লাভ হচ্ছে না, একই থাকতেছে। আর এইভাবে কী করো চিহ্ন চেঞ্জ, তার মানে কি মাইনাস সাইন থিটা, আর নিচে কী হবে বলতো প্লাস সাইন থিটা, চিহ্নের পরিবর্তন করলাম। তার মানে মুখ্য কর্ণ বরাবর জায়গা চেঞ্জ করে কোনো লাভ হয় না, একই রকম দুটা ভুক্তি। আর এই বরাবর কী করছি, চিহ্নের পরিবর্তন করে দিচ্ছি জাস্ট, হ্যাঁ আর নিচে 1। তাহলে দেখো নিচে 1-এ কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই, তাহলে ঘুরে ফিরে হচ্ছে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, হ্যাঁ এটাই কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এখন দেখো এটা কত নাম্বার অপশন, কস থিটা মাইনাস সাইন থিটা, সি নাম্বার অপশন, সি নাম্বার হচ্ছে অপশন। ওকে, সবাই সি 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 বলতে, তার মানে আমরা কিন্তু দেখো যে ইনভার্স জিনিসটাকে আমরা একদম পুরোপুরি ক্লিয়ারলি বুঝে গেলাম যে আমাদেরকে বিপরীত ম্যাচে কীভাবে করতে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ওকে। আমরা এখান থেকে আরেকটা প্র্যাকটিস করবো, এরপরে এগুলো আমরা আর করবো না, হ্যাঁ যেমন তোমাকে এখানে তারা বলেছে। তো চলো আমরা এটা নির্ণায়কটা বের করে ফেলি, হ্যাঁ এই নির্ণায়কটা আমরা বের করে ফেলি, গুণ করে দাও -2 ইন্টু হচ্ছে -12, ফর্মুলা একটা মাইনাস থাকলো, আর একটা হচ্ছে 1 ইন্টু 3/2, ঠিক আছে কেটে দাও, মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস 3/2। ওকে, তো আমার এটার ক্যালকুলেশন করলে কত আসছে বলতো, -12 আসছে, হ্যাঁ আমি আরেকটু একটু চেক করে নিই, -2 -12 -1 ইন্টু 3। ওকে, তো আমার এখান থেকে কত আসছে মাইনাস, তার মানে আমার এটার নির্ণায়ক মানে নিচের নির্ণায়কটা কত হবে -12 হবে, হ্যাঁ তো এখন আমার কী লাগবে, অ্যাডজয়েন্ট লাগবে। তো আমি ডিরেক্ট এ ইনভার্স লিখে ফেলি, হ্যাঁ যে এ ইনভার্স ইকুয়াল টু নিচে হচ্ছে আমার কি বলতো -12, আর উপরটাকে আমি কি বলবো শর্টকাটে লিখে ফেলবো, ঠিক আছে শর্টকাটে লিখে ফেলি। তাহলে কত হচ্ছে আমার এখানে, জায়গা চেঞ্জ করো, -12 আর -2, আর এটা কি করবো চিহ্ন চেঞ্জ করবো। ওকে, এখন আমি কি করতে পারি এখানে, এখন আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইটা তো আমার অ্যান্সার দেওয়া নাই বা অপশনে দেওয়া নাই, তাহলে আমি কী করতে পারি, এই যে -12টা আছে, আমি যে এটাকে নিয়ে এইভাবে চিন্তা করতে পারি, দেখো যে -12 তো আমার আছেই, -12 আছে। তো এই যে -12টা নর্মাল তুমি একটু চিন্তা করো যে এখানে একটা 1 আসছে, এখানে একটা -1/2, তাহলে এই -12 যদি উপরে উঠে যায়, ঠিক আছে পরবর্তী লাইনের কথা বলছি, এই -12 যদি উপরে উঠে যায় তাহলে সেটা কী যাবে তো -2 হয়ে যাবে, যেহেতু তুমি এটা উপরে উঠাচ্ছি। তারপরে এখানে আমি বললাম যে -2 -12 -1 3/2 আর -2, পরবর্তী লাইনে গিয়ে তুমি এখানে -2 দিয়ে গুণ করে দাও প্রতিটা ভুক্তির এখানে, তাই দেখো কত আসতেছে, -2 দিয়ে গুণ করলে 2 2 কাটা 1 2 -3 -4 মাইনাসটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ
তোমার 1 2 -3 আর 4। দেখি কার কি অ্যান্সার আছে। আমার এখানে মনে হয় অপশনে একটু ভুল আছে। হ্যাঁ, এটা অপশনে ভুল থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, তা আমার এখানে মনে হয় এখানে মাইনাস থাকতে পারে। হ্যাঁ, এখানে মাইনাস অপশন, আমার হয়তো অপশনে ভুল হয়েছে তুলতে। হ্যাঁ, তেনে নাকি মন খারাপ করিও না। ও, এখানে আমি ভুল করছি, সরি, এখানে মাইনাস হবে একটা। দেখছো কত ভুল করি। অর্থাৎ এখানে জায়গার পরিবর্তন আর এখানে কি চিহ্নের পরিবর্তন, দেখো আমি ভুল করি, আমি ভুল করে ফেলি। তোমরা তাহলে কি করবো? হ্যাঁ, 3, তা আমার এখানে মাইনাস হবে, এটা ঠিকই আছে। তাহলে আমার অপশন হচ্ছে কি বলতো, ডি নাম্বার অপশন। সো এরকম ছোটোখাটো ভুল হয়ে গেলে আসলে একটু কনফিউশন বাড়ায় দেয়। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে, -3 হবে। হ্যাঁ, এরকম ছোটোখাটো ভুলগুলো আমাদের মধ্যে কনফিউশন আর বাড়িয়ে দেয় এবং আমাদের কনফিডেন্টটাকে লো করে দেয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আশা করি ইনভার্স সবাই পারবো। হ্যাঁ, ওকে, তো এটার ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করবো সেটা একটা আমি তোমাকে বলি। তুমি আগে এ ইনভার্সটা নির্ণয় করবা। কি করবা? এ ইনভার্স, ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স বলেছে। তো আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে কি বলতো, এ ইনভার্স নির্ণয় করা। আমাদের প্রথম কাজ থাকবে হলো এ ইনভার্স নির্ণয় করা। চলো আমরা এ ইনভার্স নির্ণয় করে ফেলি। তা আগে নির্ণয়টা আমার লাগবে। হ্যাঁ, নির্ণয় যদি আমি বের করি তাহলে হচ্ছে আমার এখানে -9 প্লাস হচ্ছে 8 মানে হচ্ছে -1। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এ ইনভার্সটা নির্ণয় করে ফেলা। ঠিক আছে, তারপর নিচে হচ্ছে আমার কি বলতো -1 আর উপরে হচ্ছে এখন আমাকে লিখতে হবে 3 আর -3 জায়গায় চেঞ্জ করি, -3 আর 3, আর এটা হলো চিহ্ন চেঞ্জ করব, 4 আর -2। তাহলে এই যে -1 দিয়ে আমি যদি পুরোটাকে গুণ করে দিই তাহলে আমি এখান থেকে একবারে পেয়ে যাচ্ছি হচ্ছে 3 -4 2 -3। হ্যাঁ, -1 দিয়ে একবারে গুণ করে দিলাম, এই ইনভার্স আমি এটা পেয়ে গিয়েছি। এখন এখানে একটা কি আছে, 2 আছে। তাহলে আমি এবার একটু চিন্তা করতে পারি যে এই ইনভার্সটা বের করলাম। ওকে, তাহলে এখন হচ্ছে আমি 2a ইনভার্স নির্ণয় করি। হ্যাঁ, 2a ইনভার্সটা নির্ণয় করে ফেলি। ওকে, 2a ইনভার্স যদি আমি নির্ণয় করি তখন আমি কি বলবো, এখানে 2 দিয়ে গুণ করে দিব। তো 2 দিয়ে গুণ করলে আমি কত পাবো, 6 -8 4 মাইনাস কত 6। তো এরপরে তারা আমাকে বলেছে যে ডিটারমিনেন্ট করতে হবে। অর্থাৎ তুমি তো ম্যাট্রিক্সটা বের করছো, এখন তোমায় কি করতে হবে, এখন তোমায় করতে হবে কি ডিটারমিনেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে তুমি এখন ডিটারমিনেন্ট করে দাও। ডিটারমিনেন্ট হচ্ছে 2a ইনভার্স করতে বলছে। তাহলে এটাকে তুমি যে ডিটারমিনেন্ট বের করে ফেলো। আচ্ছা, এখানে মানে একটু মিস্টেক হয়েছে না, তোমাকে তারা বলছে কি 2a তার উপরে কত বলতো ইনভার্স। হ্যাঁ, তারপর আমাদের এ ইনভার্স করছে 2 এর উপরে ইনভার্স মানে কত হবে বলো, এখানে 2 এর উপরে ইনভার্স মানে হচ্ছে হাফ, মানে হাফ দিয়ে গুণ করতে হবে সবাইকে। তাহলে কত হবে এখানে 3 -4 2 -3, তার মানে হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -3/2। ওকে, তো আমরা জাস্ট এটা কী করছি বলতো, ম্যাট্রিক্সটা বের করছি। হ্যাঁ, যে ম্যাট্রিক্সটা আমরা এখানে জাস্ট বের করছি। তো এখন আমার প্রয়োজনটা কী বলতো, এখন আমার প্রয়োজন হচ্ছে এটাকে ডিটারমিনেন্ট করা। তো আমি একটু দেখি যে ডিটারমিনেন্ট করলে কী হয়। অর্থাৎ এটা নির্ণয় একটা বের করতে হবে, ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স। ওকে, তাহলে আমি ডিটারমিনেন্ট করি 3/2 ইন্টু হচ্ছে -3/2, ফর্মুলার মাইনাসে মাইনাসে প্লাস 2 কত 2 মাইনাস 9/4 প্লাস হচ্ছে কত 2। তারপর আমি যেখানে 4 নিয়ে নিই, -9 + 8 -1/4। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার।
আর আমি তোমাকে এখানে একটু ডাউট ক্লিয়ার করতেছি, এর আগে আমি একবার প্রশ্ন সলভ, এখানে ছোট্ট একটা মিস্টেক ছিল, তাই আমি তোমাকে জিনিসটা একটু বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু জিনিসটা বুঝো, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। নর্মালি আমরা প্রথমে কি করছি বলতে এ ইনভার্সটা বের করে নিচ্ছি, এ ইনভার্সটা বের করার পরে আমার এই জিনিসটা আসছে, হ্যাঁ, এই জিনিসটা আসছে। তো এখন তারা আমাকে এখানে কি করতে বলছে বলতো, তারা আমাকে বলছে এ ইনভার্স না তো ভাই, 2a ইনভার্স, 2a পুরোটার উপর হচ্ছে ইনভার্স, তার মানে আমাকে লিখতে হবে 2a পুরোটার উপর, তার মানে দেখো এ ইনভার্স তো আছেই, 2 এর উপরে কি আছে, ইনভার্স আছে, আমরা 2 এর উপরে ইনভার্স থাকা মানে আসলে কি বোঝায়, হাফ বোঝায়। তারপরে এই হাফটাকে আমি এখন কী করবো, এই হাফটাকে অবশ্যই আমাকে কি এখানে গুণ করে দিতে হবে, হ্যাঁ, যে হাফ, নট 2, এখানে হাফ লিখতে হবে, যেহেতু 2 এর উপরে ইনভার্স আছে, হ্যাঁ, হাফ, দেন এ ইনভার্স তো থাকলোই, এই যে পুরোটা এখানে কপি করছে। তাহলে এখন এই কী করতে হবে, যে হাফ দিয়ে পুরোটাকে পুরো প্রত্যেকটা বুক দিয়ে কী করবো, গুণ করে দিব, যে গুণ করে দিচ্ছি 3/2, এখানে -2 গুণ করলে কিন্তু হাফ দিয়ে কাটাকাটি যাবে, এখানে কাটাকাটি করার পর এই লাইনটা আসছে। এখন এই যে লাইনটা পাইলাম, এটা আমি কি পেয়েছি বলতো, 2a ইনভার্স, এটা ম্যাট্রিক্স পেয়েছি, বা তারা আমাকে বলতে ডিটারমিনেন্ট মানে কি, তার নির্ণায়কটা বের করতে হবে, লিখতে হবে ডিটারমিনেন্ট 2a ইনভার্স, ডিটারমিনেন্ট মানে কি, যে ভাইয়া এমনে গুণ করতে হবে, 3/2 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে 3/2 -3/2, -3/2 একসাথে, হ্যাঁ, দেখে গুণ না দিলে এখানে এ -3/2, হ্যাঁ, তারপর দেখো এখানে একটা মাইনাস আছে আর আজীবন একটা মাইনাস +2, তারপর তুমি এটাকে ক্যালকুলেশন করে ফেলো, তারপর আসবে কিন্তু -1/4। এই অঙ্কের অ্যান্সার কত বলতো, -1/4, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওকে, তাহলে ইনভার্স নিয়ে আমরা মোটামুটি অনেক কথাবার্তা বলছি, এবার আসছে হচ্ছে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। ব্যতিক্রমী ম্যাট্রিক্স ঢাকা ইউনিভার্সিটি খুব কমে আছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি অনেক 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 বেশি আসে। তো তোমাকে যারা বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মানটা নির্ণয় করো, ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শুনে তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো তাহলে এইটার একটা এটা একটা ম্যাট্রিক্স, তার মানে থার্ড ব্র্যাকেট দেওয়া যা কথা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া কিন্তু একই কথা। তো তার নির্ণায়কটা কেমনে বের করে, যে ভাইয়া m-2 m-3, তারপর একটা মাইনাস দেবো আজীবনের জন্য, 6 2 কত 12, 6 × 2। তাহলে এই যে নির্ণায়কটা বের করলাম, এই নির্ণায়কটা ইকুয়াল 0 লিখতে হবে, কেন, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলতে আমার নির্ণায়ক ইকুয়াল 0 লিখতে হবে। ওকে, তার মানে তুমি এখানে ক্যালকুলেশন করো, m² - 3m - 2m মানে -5m প্লাস, আমি একবারে করতেছি, হ্যাঁ, m² - 5m - 6 = 0। অনেকে আছে এটা ভুল করে 3 2 6 করে, 3 2 6 লেখা যাবে না, হ্যাঁ, কেন লেখা যাবে, তাহলে প্লাস মাইনাস মিলবে না, 6 কে 6 লিখতে হবে। তুমি m-6 নিলে একবার পাবো হচ্ছে কত বলতো 6, একবার পাবো কত বলতো -1, তাহলে তোমার m হচ্ছে কত 6, -1, তারপরে যে 6, -1 হচ্ছে প্রথম যে অ্যান্সারটা সেটাই। তো এখানে ক্যালকুলেশনটা আসলে কি, যে তুমি যত বেশি ভাষায় প্র্যাকটিস করবে না, এই ক্যালকুলেশনগুলো তোমার কাছে তত বেশি সহজ মনে হবে, বাট তুমি যদি ভাষায় প্র্যাকটিস না করো তাহলে এই ক্যালকুলেশন তোমার কাছে একটু কঠিন মনে হবে, বাট প্র্যাকটিস করতে হবে, সহজ কথা হচ্ছে এটাই। আরেকটা ম্যাথ দিচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে পি এর মান কত, এটা নিজে তোমাকে বের করতে হবে, যে আগের মতো করে = 0 চিন্তা করে পি এর মানটা বের করে ফেলতে হবে। এটাকে এ ইনভার্স করতে বলছে, আমি তার এটা করে দিব না, কারণ এ ইনভার্স আমরা নির্ণয় করতে পারি প্রত্যেকে। এখানে বলছে, এটা আমরা দেখো 2008-9 আমাকে এ ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলছে, 2006 তো আমাকে কি বলতো এ ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলছে। তো যখন আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো সলভ করবে। আমি জানি প্রত্যেকের কাছে কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ আছে, প্রশ্ন ব্যাংকটা আছে, বাসায় প্রশ্ন ব্যাংক আছে। তো তোমরা সলভটাকে তোমরা একটু করে রাখবা, যে একটু হাইড করে রাখবা, জাস্ট প্রশ্নগুলো দেখে দেখে সলভ করে ফেলবা, ঠিক আছে। দেখি তোমাদের কার কি অবস্থা। তোমরা যদি এভাবে নাই হয়ে যাওয়া ক্লাস করতে করতে, তাহলে তোমরা কোথায় চান্স পাবা, হ্যাঁ, তোমরা কে কই যাবা, এটা নিয়ে তো সন্দেহ। তোমরা এই কোর্সে ভর্তি হওয়ার পর তোমরা যদি পোলাপাইন যদি তোমার ক্লাস করতে করতে যদি চলে যাও, তাহলে কেমনি হয়, হ্যাঁ, কি মনে করছো, বাকি যারা গেছে ওরা সবাই পণ্ডিত এক একটা, যে আমরা এগুলো পারি, আমাদের লাগবে না। এই পণ্ডিতদের নিয়ে খুব সমস্যা কিন্তু। ওকে, তো এখন আমাকে নির্ণায়ক দিয়ে বলছে যে = 0 হলে বিটার মানটা নির্ণয় করো, খুবই সহজ একটা জিনিসটা, একটু ভালো মতো বুঝতে হবে এটা কেন এখানে দিয়েছেন। এটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা বলছি না 0,
তো আমরা নর্মালি চিন্তা করতে পারি এটাকে ব্যতিক্রম ম্যাট্রিক্স তার নির্ণায়কের মানে করে শূন্য দেবো হচ্ছে বিটার মানটা নির্ণয় করো। সো আমরা এটাকে এইভাবে বলবো যে বিটা মানে যে আর গুণ করে দাও, আর গুণ করে যা আছে তাই, সেটা আর কিছু না। বিটা -2 বিটা প্লাস আর গুণ করো মানে প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। বুঝা গেছে? এখন তুমি এখান থেকে বিটা মানটা ইজিলি বের করে ফেলতে পারবা। বিটা স্কোয়ার প্লাস 4 বিটা মাইনাস 2 বিটা একবারে করলাম, হ্যাঁ, প্লাস 2 বিটা মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল টু 0। বিটা স্কোয়ার প্লাস 2 বিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো তুমি এখানে কি করবা? তুমি এখানে তো চিহ্ন মিলাইতে হবে, তার মানে 3 একে 3। তো তুমি এখান থেকে কিন্তু একবার পাবা বিটার মান হচ্ছে -3, আর একবার বিটার মান পাবা কত বলতো 1। তাহলে এটাই কিন্তু আমার অঙ্কের অ্যান্সার, যে -3,1। তাহলে -3,1 এই যে ডি নাম্বার অপশন, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। সো একদমই সহজ, যে আমরা ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশনে যদি আমরা করতে পারি মিডলটা, তাহলে এই অঙ্কটা আমাদের কাছে পানির থেকেও বেশি সহজ মনে হবে। ঠিক আছে, ওকে, এটা আরও বেশি সহজ। এটাকে বলা হয় তোমার সমতা ম্যাট্রিক্স। হ্যাঁ, সমান ম্যাট্রিক্স বা সমতাকরণের যে ম্যাট্রিক্স আছে সেটা। তো এখানে তোমাকে তারা দুটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এখান থেকে এক্স আর ওয়াই মানটা বের করতে হবে। হ্যাঁ, এটা বেসিক, আমি কোনো দায়িত্ব দিচ্ছি না, এটা বেসিকের প্রয়োজন নাই। তো মনে রাখবা যে এটা সমতাকরণের যে ম্যাট্রিক্স, সমতা ম্যাট্রিক্স সেটা বোঝায়। সমতা ম্যাট্রিক্স মানে বোঝায় যে দুটা ম্যাট্রিক্সের মাত্রা একই হবে। কি বললাম? দুটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। আরেকটা কথা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হওয়ার পাশাপাশি তাদের ভুক্তিগুলো একই রকম হবে। ভুক্তিগুলো কী হবে? একই রকম। নর্মালি একটু চিন্তা করো যে বলছে যে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স ইকুয়াল, তাই না? ইকুয়াল দিয়ে দিছে। ইকুয়াল দেওয়া মানে কি? তাদের ভুক্তিগুলো তো একই রকম হবে, তাই না? তাহলে তুমি লক্ষ্য করো যে এখানে 1 এখানে 1 মিলে গেছে, এখানে 7 এখানে 7 মিলে গেছে। কিন্তু তারা এখানে একটা বদমাইশি করছে। কি বদমাইশি? এখানে 8 দিছে, এখানে দিচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, এখানে 2 দিছে, এখানে দিচ্ছে কি এক্স প্লাস ওয়াই। তার মানে একটা বদমাইশি করছে না? সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারতাম যে এই 1 আর 1 কি ইকুয়াল, এই 7 আর 7 কি ইকুয়াল না? একই তো। তাহলে এইগুলা যদি একই রকম হয়ে থাকে, তাহলে বাকি যে ভুক্তিগুলো আছে সেটা কত? এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে 8। আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হবে হচ্ছে 2। কেন? কারণটা হচ্ছে যে এইটা ইকুয়াল টু হচ্ছে এটাই হবে, আবার এটা ইকুয়াল টু কি বলতো এটাই হবে, যেহেতু বাকি দুটা ইকুয়াল। কারণ তোমার সমতা ম্যাট্রিক্স মানে হচ্ছে যে প্রত্যেক ম্যাট্রিক্সের মাত্রা তো একই রকম হবে, প্রত্যেকটা ভুক্তিও একই রকম হবে দেখতে, এই জন্য ইকুয়াল। তো এখন আমি এটাকে 1 নাম্বার বললাম, এটাকে আমি 2 নাম্বার বললাম, আর 1 আর 2কে আমি একটু সমাধান করে ফেলি। তাহলে এটা কাটা, 2x ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে x ইকুয়াল টু কত? 5। তাহলে x এর যদি আমি 5 পেয়ে যাই, তাহলে আমি 1 নং থেকে বলতে পারি যে 5 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে -3। হ্যাঁ, তাহলে 5, -3। ওকে, হ্যাঁ বলতে পারছো। এবার নির্ণায়কের ম্যাথে আমরা চলে আসতেছি। হ্যাঁ, নির্ণায়কের ম্যাথ। তো নির্ণায়কের ম্যাথও খুবই সহজ। তো তোমাকে দিয়ে বলছে যে ইকুয়াল টু 2 হলে কে এর মানটা নির্ণয় করো। সো প্রথমত হচ্ছে আমি তোমাকে এখানে কিছু কথা বলে দিই, যে যখন তোমাকে তারা নির্ণায়কের অঙ্ক দিবে, কি বললাম? নির্ণায়কের অঙ্ক দিবে, তুমি কীভাবে কি সমাধান করবা? তোমার সমাধানটা হচ্ছে প্রথমে যে 1 নাম্বার ধাপে তোমার আগে থাকবে যে 1 আনা, যেভাবে হোক না কেন সারি সারি বা কলাম কলাম বিয়োগ টিয়োগ করে 1 নিয়ে আসা। 1 নিয়ে আসার পর তোমার আগে থাকবে হচ্ছে 0 বানানো। কি বানানো? 0 বানানো। 0 কীভাবে বানাবো? ওই যে ভাই সারি সারি বিয়োগ করে কলাম কলাম বিয়োগ করে যেমনি হোক না কেন 0 বানাতে হবে। এরপরে হচ্ছে তোমার 0 বরাবর বিস্তৃতি করতে হবে, 0 বরাবর বিস্তৃতি। এই কয়েকটা কাজ করতে হবে, দেন তুমি একটা নির্ণায়কের অ্যান্সার বের করে ফেলতে পারবা। তো এখন এই অঙ্কের ক্ষেত্রে আগে থেকে তারা 1 দিয়ে দিয়েছে, আমাকে 1 বানাতে হবে না। তো 1 দিয়ে দিয়েছে, ভালো কথা। তাহলে আমাকে কী করতে হবে? 0 বানাতে হবে।
কি বানাতে হবে, জিরো বানাতে হবে। অথবা আমার যে কোনো ভাই 1 না বানিয়ে আমি যদি ডিরেক্টলি জিরো বানাতে পারি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো আমার টার্গেট হচ্ছে এই টার্গেটগুলো যদি আমি ফিল আপ করতে পারি, তাই নির্ণায়কের এই ম্যাথগুলো আমার কাছে পানি মনে হবে। আর নির্ণায়কের ধর্ম দিয়ে আমরা কিন্তু অনেক ম্যাথ করে ফেলতে পারবো, যেটা একটু পরে দেখবো। ওকে, তো আমার যে অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আমি প্রথমে কী করবো, তো এটাকে জিরো বানাবো। জিরো বানায় দেখি কি হয়। হ্যাঁ, চলো জিরো বানাই। তো জিরো বানানোর জন্য মনে রাখতে হবে তোমাকে যে জিরো কীভাবে বানাবো। আমি যদি এটা থেকে এটাকে বিয়োগ করি, আবার এটা থেকে এটাকে যদি বিয়োগ করি, তাহলে আমি জিরো পাবো। তাহলে আমি লিখবো হচ্ছে কলাম থেকে কলামকে আমি বিয়োগ করতেছি। হ্যাঁ, তার মানে C1 মাইনাস হচ্ছে C2। এই C1 থেকে আমি C2কে বিয়োগ করবো। হ্যাঁ, এই কলাম পাশাপাশি বিয়োগ করা মানে হচ্ছে কলাম থেকে কলাম বিয়োগ করা। 1 থেকে 1 গেলে না, হ্যাঁ ঠিক আছে, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 2 গেলে -1, 1 থেকে 4 গেলে কত বলতো, -3। ওকে, ইকুয়াল টু C1 প্রাইম। এখন ভাইয়া এই জিনিসটা তারা কি বোঝে দেখো, C1 থেকে C2কে বিয়োগ করলাম, এই বিয়োগফলটা আমি নতুন একটা কলামে বসাবো, নতুন কলাম। সেই নতুন কলামের নাম হচ্ছে C1, বা তার উপর একটা প্রাইম দেওয়া মানে নতুন কলামের নাম তৈরি করে দিলাম, তাহলে আমি C1 প্রাইম। একই রকমভাবে C2 থেকে C3কে বিয়োগ করে এই বিয়োগফলটা কোথায় বসাবো, C2-তে, তার উপর একটা নতুন নাম দিলাম C2 প্রাইম। তাহলে এখন এটা থেকে এটাকে বিয়োগ করো, 0, 2 থেকে 3 গেলে -1, 4 থেকে কে গেলে 4 - k। তার মানে 2 থেকে 3 নাম্বার কলামকে আমি বিয়োগ করছি। লাস্ট আমার কাজটা হচ্ছে কি, যে আমি মনে রাখবো যে সবসময়ের জন্য যোগ বিয়োগ, এই যে এরকম যোগ বিয়োগ সর্বোচ্চ আমি 2 বার করতে পারবো 3/3 আকারে নির্ণায়কের ক্ষেত্রে। আর 3/3 আকারের পরীক্ষাতে দিবে, এর বাইরে দিবে না। তার মানে এরকম যোগ বিয়োগ তুমি কয়বার করতে পারবা, 2 বার, এর বেশি করতে পারবা না। একবার করতে পারবা, বা 2 বারের বেশি করতে পারবা না। তার মানে 3 নাম্বার যে কলামটা আছে, 3 নাম্বার কলামটাকে হুবহু বসাই দিতে হবে 1, 3, k। তার মানে তুমি লক্ষ্য করো যে আমার টার্গেট ছিল হচ্ছে কি বলতো, জিরো বানানো। তো আমি বিয়োগ নিয়োগ কইরা জিরো বানাইছি। এখন আমার কাজ হচ্ছে জিরো বরাবর বিস্তৃতি করা। কোন বরাবর বিস্তৃতি করা, জিরো বরাবর। কেন ভাই আমি জিরো বরাবর বিস্তৃতি করব, কারণ জিরোর ভিতরে যদি আমি কোনো কিছু নিয়ে থাকি, ঠিক আছে, তাহলে এই পুরোটাই জিরো হয়ে যাবে। দেখো জিরোর ভিতরে তুমি যাই না কেন, 100 যোগ 200, এটা কি জিরো হয়ে যাবে না, কারণ সামনে তো জিরো গুণ অবস্থায় আছে। গুড, তার মানে আমি জিরো বরাবর বিস্তৃতি করবো। তার মানে দেখো যে এই যে জিরো, এই জিরো নেওয়ার দরকার নাই, কি হচ্ছে, এই জিরো নেওয়া দরকার নাই, এই 1 নাও। তো মনে রাখবে যে 1 নেওয়ার সময় এখানে একটা চিহ্ন থাকবে, হয় যোগ নাহলে বিয়োগ। সেই চিহ্নটা কি, সবসময়ের জন্য মনে রাখবা যে এটা জিরো, এটা হচ্ছে প্লাস। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা বা প্রথম যে ভুক্তিটা, এটা আজীবন হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। অর্থাৎ প্রথমটা যদি প্লাস হয়ে থাকে, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস। অর্থাৎ আজীবন প্লাস দিয়ে শুরু করবা, তারপর চিহ্নের খালি পরিবর্তন করবে। হ্যাঁ, প্লাস। তাহলে 1 বরাবর কলাম কাটবা, 1 বরাবর সারি কাটবা, ঠিক আছে। তাহলে 1 নিয়ে নাও, -1 সেটাই গুণ করে দাও, -4 প্লাস কে, একটা মাইনাস দিলা, a মাইনাস গুণ করে আবার মাইনাস দিয়ে গুণ করে, 3টা মাইনাস গুণ করলে মাইনাস হবে। হ্যাঁ, তাহলে তুমি এটা করলে কত পাচ্ছ বলতো, k-7। হ্যাঁ, একবারে করলে, ক্যালকুলেশন করলে ইকুয়াল টু কত দেওয়া ছিল বলতো, 2 দেওয়া ছিল। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 2, এই যে 2 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে হচ্ছে k ইকুয়াল টু কত বলতো, 9। তাহলে k ইকুয়াল টু 9 যেখানে পাবো, সেটা হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার। ওকে, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নির্ণায়কের ধর্ম দিয়ে আসলে নির্ণায়কের ম্যাথ করা যায়। তো নির্ণায়কের ম্যাথ নিয়ে অনেক ধরনের প্রেশারে থাকে, বাট আমি বলবো যে নির্ণায়কের ম্যাথ নিয়ে কোনো ধরনের কোনো প্রেশার নাই, কারণ আমি তোমাকে যে কয়েকটা টেকনিক শেখাবো, এই টেকনিকের মাধ্যমে তুমি নির্ণায়কের ম্যাথগুলো করে ফেলতে পারবা। হ্যাঁ, তো এখানে একটা কথা বলা হয়েছে যে নির্ণায়কের দুটি, এটা ধর্ম, অনেকগুলো ধর্ম আছে, তার মধ্যে এখানে আমি 2টা ধর্ম শেখাবো, একটা ধর্ম শেখাবো, 2টা না। নির্ণায়কের 2টি সারি বা 2টি কলাম অভিন্ন, মানে একই হলে নির্ণায়কের মান 0 হয়। লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে নির্ণায়কের ক্ষেত্রে 2টা কলাম বা 2টা সারি একই রকম হলে নির্ণায়কের মান হবে 0। যেমন একটু লক্ষ্য করো যে এখানে দেখো 2টা কলাম কি একই রকম হয়ে গেছে না, একই রকম, দেখো একই রকম আসলে 5 6 5 অথবা 5 5 6 6। তো একই রকম হলে ক্যালকুলেশন করলে নির্ণায়কের মানে 0 পাওয়া যায়। অর্থাৎ দেখো এখানে এইটার সবগুলা কি হলো,
ভুল হয়েছে এখানে, না ঠিক আছে। A1 A2 A3 A1 A2 A3 দুটা সারি কি একই রকম মনে হচ্ছে না? আবার একটু দেখো, A1 A2 A3 A1 A2 A3 এই দুটা সারি কি একই রকম না? হ্যাঁ ভাই একই রকম। তার মানে এই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। এই একটা ধর্ম ব্যবহার করে আমরা অনেক 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 ম্যাথ সলভ করব। তার মানে যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম একই রকম হলে আমরা নির্ণায়কের মান কত বলবো? 0। তো চলো আমরা এখন এই ধর্মটা দিয়ে কি কি ধরনের ম্যাথ আছে সেটা একটু করে ফেলি। ঢাকা ইউনিভার্সিটি 2002-03 আসে একটা ম্যাথ, সেটাকে আগে আমরা দেখি। তো আমাদের এখানে একটা তারা ম্যাথ দিছে, দিয়ে বসে এক্স এর মানটা নির্ণয় করো। দেখে তো কঠিন মনে হতেই পারে, কিন্তু তারা একটা কথা বলছে এখানে কি দেখো, এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা কত? ইকুয়াল টু 0। তার মানে নির্ণায়ক যদি ইকুয়াল টু 0 হয়, তার একটা ধর্ম হচ্ছে যে তার দুটা সারি বা দুটা কলাম কি একই রকম, এই জন্য নির্ণায়কটা 0 হয়েছে। এটা একটা ধর্ম। এই ধর্ম দিয়ে এই ম্যাথগুলো করা যাবে। দেখো কিভাবে, তোমাকে এক্স এর মান বের করতে বলে, তাই না? তো এখানে কি কি ধরনের ভুক্তি আছে আমরা যে নর্মাল চিন্তা করি, এখানে আমার আছে 1 ভুক্তি, এক্স আছে, এ আছে, বি আছে। এর বাইরে কি আর কেউ আছে? না ভাইয়া। এই নির্ণায়কটা হচ্ছে আমার এই ভুক্তিগুলো নিয়ে তৈরি করা হয়েছে। ওকে, তো তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে। কি বের করতে বলছে? এক্স। তার মানে এক্স এর মান যদি তোমাকে বের করতে বলো, তাহলে আর এই এক্স ভুক্তিটা এখানে আসবে না। হ্যাঁ, জাস্ট খালি বলবা কি 1AB, কারণ এক্স তো আমাকে বের করতে বলছে, এক্স লেখা যাবে না। ওকে, ভালো কথা। এখন এই এক্স এর মানটা আসলে কি হবে? মনে রাখবা যে এই এক্স এর মানটা হবে এই যে ভুক্তিগুলো আছে না 1AB, এগুলোর মধ্যে থেকে তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে। আবার বলতেছি, এক্স বের করতে বলছে, তো তাই এই এক্স এর মান কি কি হবে? এই যে আমার যে ভেতরে যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো থেকে আমার এক্স এর মানটা বের হয়ে আসবে। কীভাবে সেটা একটু দেখো। আমি প্রথমে বললাম যে এক্স এর মানটা 1 না, এক্স এর মানে তোমাকে বললাম যে এ। যদি আমি এক্স এর মানটা এ চিন্তা করি, তাহলে কি হবে? ওকে, দেখি। আমার এই এক্স এর জায়গায় আমি এখন এ চিন্তা করব। 1 1 1 এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমার এদিকে যা আছে তাই থাকতেছে। কিন্তু তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, মনে মনে বলতে আচ্ছা ঠিক আছে, আমার এক্স এর মধ্যে যদি আমি এ চিন্তা করি যে এক্স এর জায়গায়, তাহলে কি হয়? এক্স এ এ স্কোয়ার, এ এ স্কোয়ার কেমনে পাইলাম? এক্স এর জায়গায় এ চিন্তা করছি। এখন আমি দেখতেছি যে আমার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামে সবগুলো ভুক্তি একই রকম হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো ভুক্তি চিন্তা হয়ে গেলে তো এই নির্ণায়কের অ্যান্সার ডিরেক্টলি 0, এটা আমার করাই লাগবে না, ধর্ম দিয়ে আমি অ্যান্সার বলে দিতে পারি। তার মানে হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ হলে আমার নির্ণায়কটা 0 হবে। এবার আমি চিন্তা করছি আচ্ছা এক্স ইকুয়াল যদি বি বসাই তাহলে কি ঘটে? তখন আমি কি করলাম যে এইটা আমি একটু মুছে দিলাম। এবার আমি কি করবো? এক্স ইকুয়াল বি বসাবো। বি বসালাম। এবার একটু তুমি চিন্তা করো যে আমি যখন এক্স ইকুয়াল যখন বি বসালাম, তখন আমি দেখলাম যে 1b বি স্কোয়ার, হ্যাঁ, আবার এখানে আছে 1b বি স্কোয়ার। তার মানে কি 1 নাম্বার এবং 3 নাম্বার কলম তো অভিন্ন, মানে একই। তার মানে তো নির্ণায়কের মান 0। তার মানে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, এটা যদি নির্ণায়কের মানে 0 হচ্ছে। এবারে আমি বললাম ঠিক আছে, তাহলে এভাবে এক্স ইকুয়াল টু এ 1 বসাবো, কারণ 1ও তো আসছে এখানে। এখন তুমি যখন 1 বসাতে গেছো, তখন একটু দেখতে গেলে এরকম 1 1 1। এখন তুমি একটু দেখো তো ভাইয়া যে দুইটা সারি বা দুইটা কলাম কি একই রকম কিনা। 1 1 1। আর অনেকে বলতে পারে ভাইয়া এই যে দেখেন ভাই এই সারি আর এই কলামটা একই রকম হয়ে গেছে, একটা সারি একটা কলাম একই রকম হলে অ্যান্সার কোনো 0 হবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই দুইটা সারি বা দুইটা কলাম একই রকম হতে হবে। তো দেখো আমি এক্স জায়গায় 1 বসানোর পরেও কিন্তু আমার কি দুইটা কলাম বা দুইটা সারি একই রকম হয় নাই। সো আমি কিন্তু এক্স ইকুয়াল টু 1 এর জন্য কি বলতে পারবো না বলো তো? 0 বলতে পারবো না। সো আমার অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু এ এবং বি। তার মানে অ্যান্সার হচ্ছে কি বলতো? ডি নাম্বারটা। এরকম আমাদের আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটাতে যাই। এটা একই রকম ভাবে তোমাকে এক্স এর মানটা বের করতে বলতো। আমরা এক্স এর মানটা ভেতর থেকে আসবে, হয় এক্স ইকুয়াল টু আলফা আসবে, নাহলে বিটা আসবে, নাহলে কি আসবে? থিটা আসবে। হ্যাঁ, তো আলফা আলফা এক্স, বিটা 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 ইকুয়াল টু 0, আর এগুলো থিটা এক্স থিটা। ওকে, তো প্রথমে আমি এক্স এর জায়গায় আলফা বসাবো। হ্যাঁ, তো এখানে আমি আলফা বসালাম, আলফা আলফা। তো আলফা বসানোর কারণে কি একটু লক্ষ্য করো যে আমার এই সারি আর এই সারি একই রকম। এখন অনেকে বলো ভাইয়া পাগল পাইছেন নাকি, একই রকম কই? সবগুলো ভুক্তি একই রকম, 1 নাম্বার সারি সবগুলো ভুক্তি, 2 নাম্বার সারি সবগুলো ভুক্তি একই রকম, তাহলে কেমনে 0 হয়? তাই না? পরবর্তী লাইনে যদি আমরা চিন্তা করি, এই 1 নাম্বার সারি থেকে আমি আলফা কমন নেব। কি কমন নেব? আলফা।
এক নাম্বার মানে সারি তোমার নির্ণয়ের ক্ষেত্রে কমন নেওয়া মানে কিন্তু হয় সারি অথবা কলম দিয়ে কমন নিতে হবে। তাহলে আলফা কমন নিলে হবে 1 1 1, তারপরে আমি বিটা কমন নিব এখান থেকে, তাহলে হবে 1 1 1, তাহলে হবে থেটা আলফা থেটা। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো যে আলফা আর বিটা যখন আমি কমন নিচ্ছি তখন কি প্রথম সারি আর দ্বিতীয় সারি কি একই রকম হয়ে গেছে না? তার মানে প্রথম সারি সবগুলো ভুক্তি একই রকম, দ্বিতীয় সারি সবগুলো ভুক্তি যে একই রকম হয়ে যায়, তাহলে তার অ্যান্সারটা কী হবে? 0 হয়ে যাচ্ছে কিন্তু, কারণ তুমি কমন নিলে কিন্তু ওই আগের ফর্মেটটা পেয়ে যাচ্ছ। ওকে, তার মানে এক্স ইকুয়াল টু আলফা হলে আমরা বলতে পারি যে এটা অ্যান্সার কী হবে? 0। আবার এক্স ইকুয়াল যদি বিটা নাও একই রকমের তুমি দেখবে যে এক্স ইকুয়াল তুমি যেখানে বিটা বসাও তখন তুমি দেখবে যে কীভাবে একই রকম হয়েছে। কীভাবে একই রকম হয়েছে দেখেন, আলফা বিটা থেটা আলফা হয়ে গেল, কোনটা কোনটা বেশি করে দেখো তো, আলফা আলফা বিটা আর হচ্ছে আলফা বিটা থেটা, মানে ভুল করছি, আলফা আলফা এক্স বিটা 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 থেটা এক্স থেটা। তাহলে এক্স ইকুয়াল টু আলফার জন্য আমার কি বলতো পুরোটাই 0 হচ্ছে। এখন আমি দেখবো হচ্ছে আরেকটার জন্য এক্স ইকুয়াল টু বিটার জন্য। হ্যাঁ, তাহলে আলফা আলফা বিটা দিয়ে কি মিলবে? বিটা দিয়ে মিলবে না, থেটা দিয়ে দেখো, বিটা দিয়ে মিলবে না। হ্যাঁ, থেটা নেই। এবার এক্স ইকুয়াল আমি থেটা নিয়ে নিই। হ্যাঁ, থেটা নিয়ে নিই, থেটা বিটা 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 থেটা থেটা থেটা। তার মানে দেখো যে আমার এই জায়গাতে এক্স ছিল, এই জায়গাতে এক্স ছিল, তো আমি যেখানে কী বলছি থেটা বসাই দিচ্ছি, আমি দেখলাম আলফা বিটা থেটা মিলে গেছে। বা তুমি যখন বিটা বসো তখন দেখবে মিলবে না। তার মানে এক্স ইকুয়াল টু আলফা আর থেটা। তো এক্স ইকুয়াল আলফা থেটা কথা আছে দেখো, বি নাম্বার অপশন। আমরা যে এর আগে একটা ধর্ম শিখলাম না যে দুটা সারি বা দুটা কলাম একই রকম হলে নির্ণয় 0 হয়ে যায়, তো ওটা দিয়ে অঙ্কটা করা যায় কিন্তু। হ্যাঁ, তো শূন্য হইবে না। আর এই বই অনেক অনেক বড় 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 ম্যাথ দিচ্ছে, বাট আমরা তো বড় করে করবো না, আমরা ছোটো বাতো ছোটো ম্যাথ করবো। হ্যাঁ, তো শূন্য হবে না, তার মানে কিন্তু শূন্য করা যাবে না। ওকে, 1 1 1 1 1। তো প্রথম কথা হচ্ছে শূন্য হওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, তো যদি আমি 1 ইউজ করি, কি ইউজ করি? 1 ইউজ করি। হ্যাঁ, তাহলে দেখো কে এর জায়গায় 1, কে এর মান বলছে। হ্যাঁ, তাহলে কে এর জায়গায় 1 বসাও, কে স্কোয়ার মানে 1, সব জায়গায় 1 হচ্ছে। আর তুমি দেখো তো সবগুলো যদি 1 হয়ে যাবে অ্যান্সার কি 0 হবে না? কেমনি অ্যান্সার 0 হবে? কারণ দুইটা কলাম কি বলতো, সবগুলো ভুক্তি একই রকম, তার মানে অ্যান্সার 0 হয়ে যাচ্ছে। তার মানে 1 এর জন্য কিন্তু অ্যান্সার কী হবে? 0 হবে। কিন্তু আমাকে বলছে 1 শূন্য হবে না। এবার -1 তুমি বসাও, যদি আমি -1 বসাই, -1 যদি বসাই তাহলে এখানে -1 1 1 1 এরকম আসবে। কারণ কি পাওয়ার জোর হওয়া মানে কি এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি লক্ষ্য করলাম যে আমার 1 নাম্বার এবং 3 নাম্বার দুইটা কলামের সবগুলো ভুক্তি কি একই রকম, তার মানে অ্যান্সার 0 চলে আসবে। ওকে, বাদ, এটাও করা যাবে না। এবার 3 দেখি, যদি 3 বসাই, এখানে যদি 3 বসালে 3 হবে, এখানে কত হবে? 3 স্কোয়ার মানে 9, এখানে 9 হবে। 3-এর উপরে যদি তুমি 4 দাও তাহলে হবে 3 টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, তাই এখন তুমি একটু লক্ষ্য করো যে এখানে কোনো দুইটা কলাম বা কোনো দুইটা সারি কি একই রকম মনে হচ্ছে? তুমি অনেক চিন্তা করো না, তবে একই রকম মনে হচ্ছে না। তার মানে আমি আর যাই হোক এটা 0 হবে না, এটা অ্যান্সার 0 হবে না। তার মানে আমি বলতেই পারি যে আমার সি যদি 3 হয়, মানে তোমার কে এর মান যদি 3 হয়, তাহলে এটা অ্যান্সার কী হবে? 0 হবে না। আবার তুমি যেখানে 0 ট্রাই করো, 0 ট্রাই করলে দেবে 4 নাম্বারে, তুমি দেখো 4 নাম্বারে 0 দিলে 0 0 0 0, তখন আমি দেখতেছি আমার 2 আর 3 নাম্বার সবগুলো ভুক্তি একই রকম, তার মানে অ্যান্সারটা কত চলে আসছে? 0 চলে আসতেছে। সো আমাদের ছোট্ট একটা ধর্ম দিয়ে আমরা কিন্তু অ্যান্সার ডিরেক্টলি বলে দিতে পারছি। ওকে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, কীভাবে করবা আমি জানি না, কীভাবে করবা তোমরা, ঠিক আছে? এটা তোমরা করবা 0 বরাবর বিস্তৃতি করবা, ক্যালকুলেশন করবা, এখান থেকে এক্স এর মানটা বের করবা, ঠিক আছে? এটা একদম পানির মতো সহজ। এটা আবার করে দিতে বলিও না যে ভাই এটা করে দেন। এই কি হলো ভাই তোর? ও, আলো কমে গেছে না? ওকে, তা আমি মনে করি যে এটা তোমরা প্রত্যেকে করতে পারবা। হ্যাঁ, যে এই বরাবর বিস্তৃতি করবা। হ্যাঁ, এই বরাবর বিস্তৃতি করলে অ্যান্সার পেয়ে যাবা। বিস্তৃতি করার সময় মনে রাখবা যে বরাবর 0 বরাবর বিস্তৃতি করতে হবে। তো 0 নিবা না, 2 নিবা, 2 এর আগে মাইনাস দিতে হবে। কেন 2 এর আগে মাইনাস নেবো? কারণ এটা যদি প্লাস হয় এটা হলো মাইনাস। হ্যাঁ,
দেন তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বাদ দিয়ে দাও, সেটাকে গুণ করো, সেটাকে গুণ করো, ক্যালকুলেশন করবো, যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, আর ইকুয়াল টু 0 তো আছে। ওকে, এরপরে আমাদের প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের শেষের দিকে বেশ কয়েকটা জিনিস শিখতে হবে, সেই জিনিসগুলো কি সেটা একটু দেখি। তো পরীক্ষাতে কেউ কিছু পারুক আর না পারুক, অনেক সময় দেখা যায় যে তুমি যদি নির্ণায়কে কোনো একটা ম্যাথ আসছে আর তুমি যদি অ্যান্সার 0 বসে দিয়ে চলে আসো, তোমার অ্যান্সার দেখবে যে মিলে গেছে। এখন কেন ভাই 0 দিলে অ্যান্সার মিলে যায় সেটা এখন আমরা একটু দেখবো। সমান্তর ধারাভুক্ত হলে নির্ণায়কের মানটা 0 হয়ে থাকে। সমান্তর ধারাভুক্ত কি সেটা আমরা ম্যাথ করতে করতে বুঝবো। তো সমান্তর ধারাভুক্ত হলে নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে। সমান্তর ধারা কি সেটা আমি এখানে বলে দিচ্ছি, সমস্যা নেই। আরে ভাই কলম পড়িস না। যেমন আমরা প্রত্যেকে সমান্তর ধারা শিখে আসছি, 2, 4, 6, 8, 10, এটা হলো সমান্তর ধারা। কেন? কারণ দেখো যে পরবর্তী পদ আর পূর্ববর্তী পদ এদের ডিফারেন্স কত ভাইয়া? 2। 4 থেকে 2 গেলে 2। একই রকমভাবে 6 থেকে 4 গেলে কত? 2। অর্থাৎ এদের যে ডিফারেন্স, প্রত্যেকের ডিফারেন্স কত করে? 2 করে। তার মানে প্রত্যেকেরই ডিফারেন্স যদি সেম থাকে তাহলে তাদের নির্ণায়কের মান, তাহলে সেটা কি হয় বলতো? সমান্তর ধারাভুক্ত হয়ে থাকে। তার মানে সমান্তর ধারাভুক্ত। আরেকটা হচ্ছে চক্রক্রমিক। চক্রক্রমিক সংক্রান্ত কোনো অঙ্ক আসলে অ্যান্সারটা ডিরেক্টলি 0, এবং চক্রক্রমিক থেকে অন্যান্য ইউনিভার্সিটিতে খুব বেশি প্রশ্ন চলে আসে। সো আমরা দেখব চক্রক্রমিক হলে সেটা 0। আমরা চক্রক্রমিক জিনিসটা কি সেটা আমি নর্মালি তোমাকে একটু এখানে বলে দিচ্ছি। A, B, C, এরপর এর জায়গায় B, B এর জায়গায় C, C এর জায়গায় A। অর্থাৎ A, B, C এরকম যদি চক্রাকারে যদি তুমি কোনো কিছু দেখতে পাও, তুমি এটা জাস্ট এটাকে চক্রক্রমিক বলে দেবে। এর জায়গায় B, B এর জায়গায় B, C এর জায়গায় A থাকবে। যদি থাকে তাকে তুমি চক্রক্রমিক বলে দিবা। এখন চক্রক্রমিকটা আমরা চিনবো কীভাবে ম্যাথের মধ্যে, সেই জিনিসটা এখন আমি তোমাকে বুঝাবো। চক্রক্রমিক সম্পর্কে এখানে কারো কোনো আইডিয়া না থাকার কোনো সমস্যা নেই। খালি মনে রাখবা A, B, C একটা রাউন্ড আকারে ঘুরতে থাকবে, চক্রাকারে ঘুরতে থাকবে। হ্যাঁ, সেটাকে আমরা বলবো যে কি? চক্রক্রমিক। তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, আমরা একটু ম্যাথ দেখি। ম্যাথ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব, কারণ এটা থেকে আমরা অনেক কিছু নাও বুঝতে পারি। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, আমরা এইটার অ্যান্সার 0 কেন হয় সেটা একটু দেখো। এখানে তো একটা নির্ণায়ক দেওয়া হয়েছে, তুমি একটু দেখো তো যে এই নির্ণায়কটা সমান্তর ধারাভুক্ত কিনা। সমান্তর ধারাভুক্ত কিনা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ভাই এদের ডিফারেন্সটা কি তোমার 10 করে বাড়তেছে মনে হচ্ছে না? তার মানে মনে রাখবা দুইটা শাড়ির ক্ষেত্রে 3 নাম্বার শাড়ি দরকার, বা যে কোনো দুটো শাড়ি বা দুটা কলাম, 3টা শাড়ি বা 3টা কলাম দরকার নাই। তোমার বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো আছে সেটা প্রতিটা ক্ষেত্রে যে কোনো দুইটা শাড়ি, যে কোনো দুইটা কলাম, এদের এরা যদি সমান্তর ধারাভুক্ত হয়ে থাকে তাহলে তার অ্যান্সার হবে 0। আর তুমি দেখো তো যে এই শাড়ি আর এই শাড়ি এটা কি সমান্তর ধারাভুক্ত না? 10 করে ডিফারেন্স, তার মানে অ্যান্সারটা হলো ডিরেক্টলি 0। ঠিক আছে, পরবর্তী ম্যাথে যাও। এই ম্যাথে তুমি একটু চিন্তা করে দেখো তো যে 10, 11, 12, 20, 21, 24, 10, 10, 10। হ্যাঁ, তো আমরা যদি নর্মালি চিন্তা করি যে এটার অ্যান্সারটা কত হবে? 10, 11, 12, তারপরে 10, 20, 10, 11, 21, 10, 12, 24, 10। তার মানে এটা ঝামেলা করছে। তো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে সমান্তর ধারাভুক্ত, এটা হচ্ছে না। দেখো তো সমান্তর ধারাভুক্ত কিনা। এটা সমান্তর ধারাভুক্ত কিন্তু হচ্ছে না। দেখো 10, 11, 12, 20, 21, 24, 10, 10, 10। হ্যাঁ, আচ্ছা এটা সমান্তর ধারাভুক্ত হচ্ছে তো, এদের ডিফারেন্স তো মানে 0। তোমার এদের ডিফারেন্স দেখো 0, 0, আর এদের ডিফারেন্স কত করে? 1, 1, 1। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 0ই হবে এটা, কারণ দেখো যে এটা তোমার ডিফারেন্স এখানে 0, 0, 0, 0, 0 করে আসতেছে, আর এদের ডিফারেন্স কত করে আসছে বলতো? 1, 1 করে আসতেছে। তো এটা ক্যালকুলেশন করে একটু দেখে যাও কত আসতেছে। আর বলো ভাই কেমনে ক্যালকুলেশন করবো? দেখো যদি কোনো অঙ্ক যদি তুমি এটা দিয়ে যদি সলভ করতে না পাও, তাহলে যেভাবে করবে সেটা হচ্ছে কি, দেখো যে আমরা বিস্তৃতি করব কিভাবে? যোগ বিয়োগ যোগ। 10 নিব, 10 নেওয়ার পরে তার কলাম সারি কেটে দিব, তাহলে হচ্ছে তোমার 21 × 10, তাহলে কত হবে? 210 মাইনাস 240, তাহলে হচ্ছে -11 নিবা, এটা কেটে দিবা, তাহলে তোমার পাওয়া তুমি 20 আর 10 গুণ করলে হচ্ছে তোমার 240, 480। ওই কী করি, এটা আর এটা কাটা, তাহলে এখানে তোমার 200
মাইনাস 240 প্লাস 12, এটা কাটা 200 মাইনাস 210। কি এখন তুমি এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর তুমি যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, এবার তুমি চলে আসো হচ্ছে যে এই ম্যাথের মধ্যে, ম্যাথ আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। আমাদের একটু শোনো যে চক্রক্রমিকের অঙ্কগুলো আমাদের কোনো ধরনের কোনো ক্যালকুলেশনে যাওয়া যাবে না, আমরা ডিরেক্টলি অ্যান্সারটা বলে দেবো যে অ্যান্সার হবে 0। কীভাবে সেটা দেখো, ভালো মতো বুঝানো যে আমার যে কোনো একটা কলাম হচ্ছে আমার একই রকম ভুক্তিগুলো থাকবে, যেমন ধ্রুবক থাকবে 1 1 1, এখানে 2 2 2ও থাকতে পারে। তার মানে কি আমার যে কোনো একটা কলাম বরাবর, হ্যাঁ, আমার হলো ধ্রুবক থাকবে। কি থাকবে? ধ্রুবক থাকবে। আর বাকি তোমার দুইটা কলাম থাকবে তারা হচ্ছে চক্রক্রমিক আকারে থাকবে। সেটা কীভাবে দেখো, এখানে কি আছে দেখো, বি সি, পরের জায়গায় দেখো বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, তার মানে কি সি এ। তারপর কি আছে দেখো এ বি, সি এর জায়গায় এ, এর জায়গায় বি। আমি বলছিলাম না যে এ বি সি এরকম চক্রাকারে থাকবে এ বি সি, তাহলে সেটা দেখো বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, এর জায়গায় কি বলতে বি, এভাবে আগাচ্ছে। একই রকমভাবে দেখো এই যে এই জিনিসটা কিন্তু চক্রক্রমিক আকারে আসছে, বি প্লাস সি, এই পড়াটা কিন্তু চক্রক্রমিক। দেখো বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, তার মানে কি চক্রক্রমিক আসছে না পুরোটাই। তার মানে এই দুটা কলাম হচ্ছে চক্রক্রমিক। দেখো বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, আবার সি এর জায়গায় এ, এর জায়গায় বি। আর তুমি যদি বলো ভাই যেভাবে না থাকে, এভাবে না থাকলে এরকম অঙ্ক জীবন দিবও না। সো নেগেটিভ চিন্তা করা যাবে না, যেভাবে পজিটিভভাবে চিন্তা করেছি সেভাবে পজিটিভভাবে চিন্তা করো। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0। ওকে, এরপরটাতে আমরা চলে আসি। হ্যাঁ, এ বি সি, দেখো তো এটা চক্রক্রমিক কিনা। এর জায়গায় এ বি সি, এ বি সি, এরপরে বি, বি এর পরে কত সি, চক্রক্রমিক আকারে আছে। আবার সি এর পর উপর এ, আর একটা কলাম কি আছে পুরোপুরি ধ্রুবক আছে। পরে যে লাইনটা সেটা কি দেখো চক্রক্রমিক, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তার মানে এটার অ্যান্সার কত? ডিরেক্টলি 0, ডিরেক্টলি 0। আর যদি বলো ভাই এটা রিটার্নে আসলে কি করবো সমাধানটা, তুমি তোমার প্রশ্ন, তোমার যে মেইন বুক আছে, মেইন বইয়ে যে গাইড আছে সেই গাইড খুললে তুমি এটা সমাধানটা পেয়ে যাবা কিন্তু। সো আমি এটা সমাধানে যেতে চাচ্ছি না। হ্যাঁ, এমসিকিউতে আসছে সবসময় জন্য, এমসিকিউ জন্য তোমাকে আমি দেখাচ্ছি। ওকে, তো এরপরে আমরা চলে আসবো বেশ কিছু ম্যাথের মধ্যে, যে ম্যাথগুলো আমাদের খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা একটু লক্ষ্য করো যে কিছু ম্যাথে সাধারণত আমি তোমাকে ডিরেক্টলি অ্যান্সার মুখস্থই করাই। প্রতিটা ক্লাসে আমার লাইফে আমি যত ক্লাস নিই আমি এই কয়েকটা ম্যাথে অ্যান্সার মুখস্থ করে আসছি ক্লাসে। প্রথম ম্যাথটা একটু ভালো মতো দেখো, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তার মানে তুমি একটু লক্ষ্য করো যে এই পুরো ম্যাথের মধ্যে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনটা ভুক্তি আছে, তাই না? তো নর্মালি যদি এই ম্যাথটা রিটার্নে করতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে যে C1 C2 C3, অর্থাৎ C1 C2 C3 তিনটা কলামকে তোমাকে যোগ করে দিতে হবে। তো তিনটা কলাম যোগ করলে তুমি কি পাবা দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার পাবা। আর এই তিনটা মানে অ্যান্সার 0। এটা ভাই কই পাইলেন? এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যাতে ছিল। তোমরা যদি কেউ করো বা কেউ যদি বাদ দাও, কোনো আমার আফসোস থাকবে না। এই জন্য এটাই ম্যাথ সারা নাও দিতে পারে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0। ঠিক আছে, আমাদের জটিল সংখ্যা অধ্যায় ছিল যেটা তোমাদের এখন নেই। তো সেটা একটা ভুক্তি 0 হয়ে যায়, যেন পুরোটাই 0 হয়ে যায়। সো আমার এত কিছু জানা দরকার নাই। আমার মেন কথা হচ্ছে যে 1 ওমেগা স্কোয়ার এই তিনটা ভুক্তিকে দিয়ে তারা যদি এলোমেলো করে দেয় তখন এটার অ্যান্সার কত হবে বলতো? 0 হবে। যেটা অ্যান্সার আমরা অবশ্যই মুখস্থ রাখবো। আর রিটার্নে করতে গেলে তিনটা কলামকে যা যোগ করে দিব, পরে বলবো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, সেখান থেকে অ্যান্সারটা বলে দেবো। এটা কখনো পরীক্ষাতে আসে না, এটা আমি এমনি থেকে লিখছি। হ্যাঁ, log x log y log z log 2x log 2y 2z। তো এই অঙ্কটা যদি আসে এটা অ্যান্সার হচ্ছে 0। এটা তোমাকে বিয়োগ করতে হয়, কলাম থেকে কলাম বিয়োগ করলে অ্যান্সার চলে আসে। আচ্ছা, এরপর আমার মেইন জিনিস হচ্ছে আসলে এইটা 2 নাম্বার 3 নাম্বারটা। আমরা অনেক সময় মুখ্য কর্ণ দেখে অ্যান্সারটা বলে দিতে পারি, কারণ নির্ণায়কের ক্ষেত্রে একটু মনে রাখবে ভাইরা, নির্ণায়কের অনেক ম্যাথ আছে। তো বেশ কিছু টেকনিক তোমার কিন্তু কাজে লাগবে, শর্টকাট টেকনিক কাজে লাগবে। কিন্তু তোমার মুখ্য যে কর্ণটা আছে, এই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো দেখে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো। মুখ্য কর্ণের ভুক্তি যদি কখনো স্কোয়ার আকারে থাকে, তোমার বইয়ের ম্যাথ, আমি কোনো বাইরে কোনো ম্যাথের কথা বলি না, তোমার বইয়ের মধ্যে এই মুখ্য কর্ণের যদি কখনো স্কোয়ার থাকে, স্কোয়ার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেটা থাকলে সেটার অ্যান্সার অলওয়েজ হয়, এটা অ্যান্সার ভুল লিখছে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। অর্থাৎ আমার মুখ্য কর্ণ যদি স্কোয়ার আকারে থাকে তার অ্যান্সারটা হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তুমি দেখবা যে এইটাই তোমার অ্যান্সার দেওয়া আছে।
এবং তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবা যে তোমার মুখ্য কর্ণ থেকে তুমি কিন্তু বইয়ের অনেকগুলো অ্যান্সার কিন্তু তুমি দেখে দেখে বলে দিতে পারবা মুখ্য কর্ণ থেকে। তার মানে সহজ কথা হচ্ছে মুখ্য কর্ণে যদি কখনো স্কোয়ার থাকে তাহলে তার অ্যান্সারটা হচ্ছে 4a² b² c²। আর এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি কখনো এরকম দেখো যে ওমেগার আগে একটা মাইনাস, ওমেগার আগে কি আছে একটা করে মাইনাস আছে, তো ওমেগার আগে যদি মাইনাস থাকে তাহলে তার অ্যান্সারটা হচ্ছে আমার -4। ওমেগার আগে যদি মাইনাস থাকে তুমি দেখবা যে অ্যান্সার কত আসছে বলতো -4 আসছে। তুমি এটাকে জাস্ট বিস্তৃতি করতে হবে, এখানে কোনো শর্টকাট কোনো ওয়ে নাই যে 1 - ওমেগা আর ওমেগা স্কোয়ার নিয়ে তোমাকে বিস্তৃতি করতে হবে, যেভাবে শিখাইছিলাম সে বিস্তৃতি করলে তুমি দেখবে ক্যালকুলেশন করলে -4 চলে আসতেছে। তো যেহেতু এটা অনেক সময় এমসিকিউতে চলে আসে এই জন্য অ্যান্সারটা মুখস্থ রাখা, সহজ কথা মুখস্থ রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আমি এখানে তোমাকে বেশ কয়েকটা অঙ্ক দেখালাম যেগুলো কী করতে হবে, সোজাসুজি মুখস্থ রাখতে হবে। মেইন কথা হলো এইসব ম্যাথে জিরো থাকলে সেটাই অ্যান্সার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি তোমাকে জিরো হওয়ার যে কারণগুলো সেগুলো আমি তোমাকে ব্যাখ্যা করে যাচ্ছে। এই ম্যাথটা পৃথিবীর বা বাংলাদেশের যত ভার্সিটি আছে প্রত্যেকটা ভার্সিটি আসা হচ্ছে একটা ম্যাথ। প্রত্যেকটা ভার্সিটি আসা একটা ম্যাথ। তো এখানে একটা ওইদিকে আমি দেখলাম তোমার কি বলে যেন একটা নিয়ম দেখলাম, সেটা নিয়মটা থেকে একজন আমাকে পাঠাইলো। নিয়মটা ঠিক এরকম যে মুখ্য কর্ণে কি আছে এটা দেখা দরকার নাই, যদি এটা আরও নিয়ম আসতো না, আমি আগে ওর নিয়মটা একটু দেখাচ্ছি। মুখ্য কর্ণে যা আছে থাকলো সমস্যা নেই, হ্যাঁ, বাট আমার বাকি যেটা আছে দেখো যে XYZ এখান থেকে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আবার XYZ এখান থেকে কি বলতো আমার আরেকটা ত্রিভুজ রে ভাই, সেরা ত্রিভুজ, এখান থেকে আমার একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তো মনে রাখো দেখো যে এখানে কি আছে XYZ, এখানে কি আছে বলতো XYZ, তার মানে আমার আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল একই রকম না, XYZ আর XYZ। তো এখানে বলা হয়েছে যে আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল, অর্থাৎ তোমার আপার উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজ যদি তোমার একই রকম ভুক্তি থেকে যায় তাহলে তাদের অ্যান্সারটা সবসময় জন্য এটাই হয় 4XYZ। সেখানে আবার তারা বেশ কয়েকটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছে। তো এটা আমরা একটু মনে রাখবো আমাদের জন্য যে আমরা উপরে XYZ নিচে যদি XYZ পেয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 4XYZ। আর এই অঙ্কটা এমনি করতে হয় যে x এর মান 1, y এর মান 2, z এর মান 3 ধরে ক্যালকুলেশন করতে হয়। তুমি এখানে x এর মান 1, y এর মান 2, z এর মান 3 ধরবা, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে 4XYZ এর সাথে যেটা মিলে যাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমরা এই টেকনিকটা একটু মনে রাখবো। তো উপরে ত্রিভুজ নিচের ত্রিভুজে যেহেতু সবগুলো ভুক্তি একই রকম, আর মাঝখানে যেটা এটা মেনটেন করে চলছে x + y, x + z, y + z, তার মানে এটার অ্যান্সার কত 4XYZ। সো এটার ক্ষেত্রে একই রকম বাণী থাকবে যে মুখস্থ করো, ঠিক আছে। আজিল ভাই আপনি কেন এত কিছু মুখস্থ করাচ্ছেন? কারণ দিন শেষে তোমাকে এই মুখস্থটা তোমার কাজে লাগবে, কারণ যেটার বেসিক দরকার সেটা তোমাকে বেসিক দিয়ে দিচ্ছে, কিন্তু এমন যেটা তোমাকে একটু মনে রাখা দরকার সেটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে দেখো এটা একটা অঙ্ক আমি অলরেডি দেখো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসা একটা ম্যাথ। হ্যাঁ, তো এটা শর্টকাটটা কিন্তু আমরা অলরেডি জেনেই গেছি যে এটার অ্যান্সার কত হবে, 0 হবে। হ্যাঁ, ওকে। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলেই দিই তোমাদেরকে যে এখানে ট্রেস কখনো পরীক্ষাতে আসে না, ট্রেস জিনিসটা বাদ গেছে। ধরো তোমার এটা একটা ম্যাট্রিক্স 2 3 4 5 6 7 1 2 9 এরকম একটা তোমাকে দেওয়া আছে। হ্যাঁ, তো পরীক্ষা আসলো যে ম্যাট্রিক্সের ট্রেস কত, ট্রেস বা TRAC ট্রেস কত, এটা অনেক সময় আসতেই পারে। হ্যাঁ, তো ট্রেস হচ্ছে সেটাই যে মুখ্য যে কর্ণটাই, বাইরে ভাই কই যাস, এই আপডেট দেওয়া যাবে না, আপডেট দিলে শেষ। তো যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। তো ট্রেস বলতে আমরা কি বুঝবো, বাংলা ইংলিশ যাই হোক না কেন, ট্রেস হচ্ছে যে মুখ্য যে কর্ণটা আছে এই মুখ্য কর্ণের উপাদানগুলো যোগফল, তার মানে 1 + 5 + 9, তাহলে মানে কত হচ্ছে 15। তাই এই ম্যাট্রিক্সের
ট্রেস কত 15, তার মানে এটা কীভাবে বের করবো ভাইরা, মুখ্য যে কর্ণটা আছে, যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলটাই হচ্ছে তার যে কোনো একটা ম্যাট্রিক্সে কী বলতো ট্রেস। তাহলে আশা করি তোমাকে এখন পরীক্ষাতে যদি কোনো ট্রেস বের করতে বলে এটা অবশ্যই বর্গ হইতে হবে, যে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে যোগ করে তুমি কী পেয়ে যাবা, ট্রেস পেয়ে যাবা। ওকে।